ও ক্যালকুলেশনের কোনো রাস্তা নেই, কোনো ক্যালকুলেশন নেই, মুখস্থ। হ্যাঁ, মুখস্থ যে 3 ডাইমেনশনে তোমার 14টা ব্রেভেজ ল্যাটিস হয়, আর 2 ডাইমেনশনে যে 5টা ব্রেভেজ ল্যাটিস হয়, এগুলো তোমাকে মুখস্থর মতো করেই করতে হবে। হ্যাঁ, 4টে ডিফারেন্ট টাইপ, সেখান থেকে 5টা ক্রিস্টাল সিস্টেম 2 ডাইমেনশনে, আর 7টা ডিফারেন্ট ল্যাটিস, সেখান থেকে 14টা ক্রিস্টাল সিস্টেম, 14টা ব্রেভেজ ল্যাটিস। হ্যাঁ, এগুলো জাস্ট ইনফরমেশন হিসেবেই তোমাকে তৈরি করতে হবে। মানে মানে নেচারে অতগুলি পাওয়া গেছে আর কি। হুম, হ্যাঁ বলো। ওই তো সেটা হলো তো কি, যে বেসিক্যালি তোমার তোমার ইউনিট সেল যেটা, ইউনিট সেল তো অনেক রকম পসিবল ওয়েতে তুমি ভাবতে পারো। ইউনিট সেল মানে রেগুলার জিওমেট্রিক স্ট্রাকচার, যার ট্রান্সলেশন রিপিটেশন করে করে বা যেটাকে জুড়ে জুড়ে তুমি ওভারঅল ক্রিস্টালটাকে তৈরি করতে পারবে। তাহলে জাস্ট 3 ডাইমেনশন তুমি এইরকম ভাবে মনে রাখবে যে এমন একটা ব্লক তোমাকে নিতে হবে, যে ব্লকটা যখন জুড়বে তুমি পুরো 3 ডাইমেনশনাল স্পেসটাকে কভার করতে পারবে, কোথাও যেন কোনো গ্যাপ ট্যাপ না থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মোদ্দা কথা। এবারে সেটা হতে গেলে তোমার ওই ক্রিস্টালগুলো একটা পার্টিকুলার তারা সিমেট্রির মধ্যে থাকতে হবে, সিমেট্রি অ্যালাউড হতে হবে। এবং সেইটা হিসেব করে দেখা গেছে যে 7টা ক্রিস্টাল সিস্টেমস আছে, সেখান থেকে 14টা ব্রেভেজ ল্যাটিস সম্ভব। এবারে ওই এক একটা ক্রিস্টাল সিস্টেম, যেমন ধরো কিউব, একটা কিউব সেখান থেকে 3টে ব্রেভেজ ল্যাটিস তুমি পেতে পারো, যেখানে সকল বেসিসগুলো বা অ্যাটম বা আয়ন বা মলিকুলগুলো কোথায় বসানো আছে তার উপরে নির্ভর করে। সিম্পল কিউবে তুমি দেখেছো ভার্টেক্সগুলোতে বসানো আছে, এফসিসির ক্ষেত্রে হচ্ছে ভার্টেক্স এবং প্রত্যেকটা পেসের সেন্টারে বসানো আছে, বিসিসির ক্ষেত্রে প্রত্যেকটা ভার্টেক্স এবং বডির সেন্টারে বসানো আছে। তাহলে কিউব সেটা একটা পার্টিকুলার টাইপ অফ ক্রিস্টাল, সেখান থেকে 3টে ব্রেভেজ ল্যাটিস তুমি পেলে। এরকম ভাবে অর্থরম্বিক, মনোক্লিনিক ইত্যাদি ইত্যাদি করে সব মিলে 7টা ডিফারেন্ট টাইপস অফ ক্রিস্টাল, সেখান থেকে 14টা ব্রেভেজ ল্যাটিস পাচ্ছ। আর 2 ডাইমেনশনে সেটা হচ্ছে 4টে ডিফারেন্ট ক্রিস্টাল সিস্টেম, সেখান থেকে 5টা ব্রেভেজ ল্যাটিস তুমি পাচ্ছ। মানে ওখানে যেটা 2 ডাইমেনশনে যেটা দেখতে হবে, ধরো অ্যাজ ফর এক্সাম্পল একটা পেন্টাগন। হ্যাঁ, একটা পেন্টাগন একটা ইউনিট সেল হতে পারে কিনা। আচ্ছা, পেন্টাগন ইউনিট সেল হলে তাহলে পেন্টাগন গুলোকে জুড়ে 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 তুমি পুরো 2 ডাইমেনশনাল স্পেসটা বা তোমার মেঝেটাকে পুরো কভার করতে পারবে। তুমি করে দেখো, পেন্টাগন বা হেপ্টাগন যদি তুমি নাও, তুমি দেখবে তোমার মেঝেটা শুধু পেন্টাগন দিয়ে বা শুধু হেপ্টাগন দিয়ে তুমি ফিল আপ করতে পারবে না। পারে তুমি স্কোয়ার দিয়ে তুমি পারবে, তুমি রেক্ট্যাঙ্গেল দিয়ে তুমি পারবে, তুমি হেক্সাগন দিয়ে তুমি পারবে, তুমি রম্বস দিয়ে তুমি পারবে। তাহলে কোনগুলোকে দিয়ে তুমি স্পেসটাকে কভার করতে পারছো। যদি না পারো তাহলে সেটা অ্যালাউড হবে না। ঠিক আছে, এটি ব্যাপার। আর কারো কিছু অসুবিধা আছে? ওইটা মুখস্থ করে নেবে। ওই যে তোমার 7টা ডিফারেন্ট ক্রিস্টাল সিস্টেম, সেখানে তাদের এক্সাম্পল আর নাম, তাদের সেখানে আলফা বিটা গামা আর এবিসি তাদের সম্পর্কগুলো, এবং প্রত্যেকটা একটা দুটো করে এক্সাম্পল, এটা একটু মেমোরাইজ করে নেবে। মানে বারবার পড়ে 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 করে নেবে। যদিও আমাদের কিউবটা তোমাকে আলাদা করে মনে রাখতে হবে না, কারণ কিউবটা আমাদের তো ওভার এমফেসিস দিয়ে পড়তে হবে। কিন্তু বাকিগুলো কম্পিটিটিভ এক্সামে দিয়ে দেয়, 1 নম্বরের এমসিকিউতে দিয়ে দিল, 2 নম্বর এমসিকিউতে, তুমি কি করবে বলো? হুম, মুখস্থ করে দেবে। ঠিক আছে, আর কিছু? আর কিছু আছে? ঠিক আছে, চলো। আচ্ছা, আজকে আমি তার পরের পার্টটাকে আলোচনা করব। আগের দিনের ক্লাসটা তো আমি বলেইছিলাম যে আগের দিনের ক্লাসটা হায়ার সেকেন্ডারিতে তুমি পুরোটাই প্রায় পড়ে এসেছো। হ্যাঁ, আজকে বরং যে ক্লাসটাকে করব, আজকে ক্লাসটার মধ্যে দুটো জিনিস অন্তত আছে যেটা একটুখানি ইনভলভ, সেটা একটুখানি দেখতে হবে, যেটা হায়ার সেকেন্ডারি থেকে একটুখানি আলাদা। তো আজকে মূল আলোচনাটা হবে এই টপিকগুলোকে নিয়ে। প্রথম হচ্ছে বেসিক ল অফ জিওমেট্রিক ক্রিস্টালোগ্রাফি। আমি আগের দিন ক্রিস্টালোগ্রাফি বলেছিলাম। ক্রিস্টালোগ্রাফি জিওমেট্রিক ক্রিস্টালোগ্রাফি হতে পারে, ফিজিক্যাল ক্রিস্টালোগ্রাফি হতে পারে। জিওমেট্রিক ক্রিস্টালোগ্রাফিতে হচ্ছে কোনো একটা ক্রিস্টালাইন সলিডের তোমার স্ট্রাকচার, জিওমেট্রি ইত্যাদির আলোচনা করা হবে। সেইটা 3টে বেসিক ল আছে, সেই 3টে ল নিয়ে আমরা কথাবার্তা বলবো। আর ক্রিস্টাল প্লেন সেটাকে ডিফাইন করে তার কিছু ইন্ডেক্সিং হয়, মূলত মিলার ইন্ডেক্স। মিলার ইন্ডেক্সটাকে বুঝতে হবে।
আর মিলার ইন্ডেক্সিংটা করার আগে হচ্ছে তার ওয়াইস ইন্ডেক্স বলে একটা ব্যাপার আছে, সেটা একটু শিখে নিতে হবে। এবং দুটো আইডেন্টিক্যাল প্যারালাল প্লেনস তাদের মধ্যে যে সেপারেশন বা ডিস্টেন্সটা, যাকে ইন্টারপ্ল্যানার স্পেসিং বলে, ইন্টারপ্ল্যানার স্পেসিং তার এক্সপ্রেশনটাকে বের করতে হবে। আর তারপরে হচ্ছে সাম এক্সাম্পল অফ ক্রিস্টাল স্ট্রাকচার, এইটা আমরা মূলত বলবো, এটা আজকে প্রথমে বলার চেষ্টা করা হবে। আচ্ছা, তারপরে আমরা এখানেই আমাদের সময় কি পারমিট করছে তার উপরে নির্ভর করে আমরা এক্স রে ক্রিস্টালোগ্রাফি বা এক্স রে ডিফ্রাকশন, যেটা এক্স রে ডিফ্রাকশন আজকেও আলোচনা করে নিতে পারি অথবা পরের দিন আলোচনা করে নিতে পারি। মানে আজকে অনেকে বলছিল যে আমি মানে ব্যাপারটাকে সাজিয়ে রেখেছি একদম এক্স রে ডিফ্রাকশনটা করবে সেটা মাথায় রেখে, কিন্তু 8:30টার মধ্যে আমাদের ছাড়তে হবে। ওই প্রেসিডেন্সি ওদের মানে প্রজেক্ট চলছে, ওদের 8:30টার মধ্যে ওদের ছেড়ে দিতে হবে। ওরা ওই জন্য আজকে ক্লাসটা রাতে নিতে বলছিল, কিন্তু রাতে আবার প্রত্যেকদিনই এমন ইনভলভ হয়ে আছে, আজকেই নিচ্ছি। তাহলে আমরা মূলত এই এতখানি পোর্শন কভার করে নেওয়ার চেষ্টা করি। এমনি এক্সট্রা ডিফ্রাকশনটা আজকে সম্ভব হলে আজকে করবো, না হলে এটা পরের দিন, হ্যাঁ, পরের কোনো একটা ক্লাসে একটা 1 ঘন্টা ছোট ক্লাস নিয়ে আমি করে দেবো। আচ্ছা, তাহলে এই বেসিক লজ অফ জিওমেট্রিক ক্রিস্টালোগ্রাফি, এই বেসিক ল অফ জিওমেট্রিক ক্রিস্টালোগ্রাফি 3টে আছে। একটা বলে হচ্ছে ল অফ কনস্ট্যান্টস অফ ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, তাকে স্টেনোজ ল বলে। 2 নম্বর হচ্ছে ল অফ রেশনাল ইন্ডিসেস, তাকে হাউস ল বলে। আর 3 নম্বর ল অফ কনস্ট্যান্টস অফ সিমেট্রি। তাহলে 3টে বেসিক ল অফ জিওমেট্রিক ক্রিস্টালোগ্রাফি আছে। একটা হচ্ছে ল অফ কনস্ট্যান্টস অফ ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল বা স্টেনোজ ল। 2 নম্বর ল অফ রেশনাল ইন্ডিসেস, হাউস ল। আর ল অফ কনস্ট্যান্টস অফ সিমেট্রি। এইগুলোর মধ্যে 2 নম্বর ল, যেটা ল অফ রেশনাল ইন্ডিসেস বা হাউস ল, এইটা নিয়ে অনেক ডিটেল কথাবার্তার জায়গা থাকবে। 1 নম্বর 3 নম্বরটা খুব কুইকলি আমাদের হয়ে যাবে। তা প্রথমটা হচ্ছে ল অফ কনস্ট্যান্টস অফ ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। দিস ল স্টেটস দ্যাট the angles between adjacent faces, that is the interfacial angle of the crystal of a particular substance, are always constant in spite of different shapes and sizes and mode of growth of the crystal. মানে একটা পার্টিকুলার টাইপ অফ ক্রিস্টাল বা পার্টিকুলার সাবস্টেন্স তুমি যেরকম ভাবেই বানাও না কেন, যে পদ্ধতিতেই বানাও না কেন, সেই পার্টিকুলার ক্রিস্টালের যে ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেলগুলো সেগুলো তোমার ফিক্সড হবে। এটাকে বলা হচ্ছে টেনোজ ল বা ল অফ কনস্ট্যান্ট অফ ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল। মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে সাইজ এবং শেপ অফ এ ক্রিস্টাল, সেটা সার্টেন যে কন্ডিশন অফ ক্রিস্টালাইজেশন তার উপরে নির্ভর করে। কোনো একটা দেখবে ল্যাবরেটরিতে তুমি যদি ক্রিস্টাল বানাও, মানে তোমাকে করতেই হয়। এই যে দেখবে যখন একটা ডেরিভেটিভ প্রিপারেশন হয়, ডেরিভেটিভ প্রিপারেশনের পরে একটা পিউরিফিকেশনের জন্য তোমাকে ক্রিস্টাল ফেলতে হয়। তুমি যদি একটু মোটামুটিভাবে ডাইলিউট সলিউশন থেকে খুব স্লোলি ক্রিস্টালটাকে ফেলা দেবে, ক্রিস্টাল গ্রোথটা বেশি হয়, বেশ বড় বড় ক্রিস্টাল পাওয়া যায়, পরিষ্কার বড় বড় ক্রিস্টাল। আর যদি তুমি খুব কুইকলি করো, হ্যাঁ, মোটামুটি একটা কনসেন্ট্রেট সলিউশন করলে, খুব গরম করলে, করে সেটা সলিউবল হয়ে গেল, তারপর ঠান্ডা করলে তো খুব তাড়াতাড়ি ক্রিস্টালটা তৈরি হয়ে যায়। তখন ক্রিস্টালের যে দানাগুলো, সেগুলো তুমি দেখবে যে অত ভালো দেখতে হয় না। তাহলে শেপ অ্যান্ড সাইজটা সেটা বেসিক্যালি কন্ডিশন অফ ক্রিস্টালাইজেশন তার উপরে নির্ভর করে। ধরো তুমি একটা কিউবিক ক্রিস্টাল কনসিডার করছো, সেখানে যে ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেলগুলো আলফা, বিটা এবং গামা, হ্যাঁ, যেমন পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এদের ক্ষেত্রে সেগুলো সব 90 ডিগ্রি করে হয়। এটা পুরো ফিক্সড। এবার সেই সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটাকে কিউবিক ক্রিস্টাল তুমি যেভাবেই বানাও না কেন, বা পটাশিয়াম ক্লোরাইডের কিউবিক ক্রিস্টাল তুমি যেরকমভাবেই বানাও না কেন, এই ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেলগুলো কিন্তু ফিক্সডই থাকবে। সেটা হচ্ছে ল অফ কনস্ট্যান্টস অফ ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল। এটা দ্যাটস অল। এটা যে বিভিন্ন রকমের 14টা ব্রেভেজ ল্যাটিস যখন পড়েছিল বা 7টা ক্রিস্টাল সিস্টেম পড়েছিল, সেখানে ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেলগুলো দেখবে ফিক্সড ভ্যালু আছে, সেটা তোমার থাকতেই হচ্ছে। আচ্ছা, এবারে মূল আলোচনাটা হচ্ছে ল অফ রেশনাল ইন্ডিসেস। এই ল অফ রেশনাল ইন্ডিসেস যখন কথাবার্তা বলবো, কতগুলো মানে আমাকে টার্ম ইন্ট্রোডিউস করতে হবে। এইখান থেকে মিলার ইন্ডিসেসের কনসেপ্টটা আসবে। একটু আস্তে আস্তে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো। দেখো, ইন এ ক্রিস্টালাইন সলিড দেয়ার ইজ এ লং রেঞ্জ অর্ডার। এটা আমরা একদম সলিডের যখন একদম ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, সেখানে খুব ভালো করে বলেছিলাম যে লিকুইড বা অ্যামারফাস সলিড যদি তুমি কনসিডার করো, তার হচ্ছে শর্ট রেঞ্জ অর্ডার, লং রেঞ্জ ডিসঅর্ডার থাকবে। কিন্তু ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে যে অর্ডারটা, সেটা থ্রু আউট দ্য ক্রিস্টাল এক্সটেন্ডেড থাকে, সেটাকে লং রেঞ্জ অর্ডার বলা হচ্ছে। দিস মিনস এ রেগুলার প্যাটার্ন রিপিট ইটসেলফ ইন অল ডিরেকশনস। হ্যাঁ, এই লং রেঞ্জ অর্ডার মানে পরিষ্কার তুমি বুঝতে পারছো, একটা রেগুলার প্যাটার্ন থাকবে যেটা সমস্ত ডিরেকশনে এটা ছড়িয়ে যাবে। আর এবার আমি কতগুলো টার্ম ডিফাইন করি, মানে মূলত ফান্ডামেন্টাল ট্রান্সলেশন ভেক্টরস বলে কিছু টার্ম আমি ডিফাইন করব। দেখো, ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি 3 ডাইমেনশনে কনসিডার করো, ধরে নাও একটা পার্টিকুলার পয়েন্টের কাছে পজিশন ভেক্টর হচ্ছে আর,
একটা পার্টিকুলার পয়েন্ট আছে তার পজিশন ভেক্টর হচ্ছে আর, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি অন্য একটা পয়েন্ট গেলাম, আর প্রাইমে গেলাম। এই আর প্রাইমটা যেতে গেলে আর প্রাইম মাইনাস আর, সেইটা হচ্ছে একটা ভেক্টর, সেটাকে টি লিখছি, তাকে ট্রান্সলেশন ভেক্টর বলা হয়। এবার এই আর এবং আর প্রাইমের সম্পর্কটা কি, যে আর তার আশপাশটা যেমন দেখতে, আর প্রাইমটা এক্স্যাক্টলি একই রকমের দেখতে। তাহলে একটা ক্রিস্টাল যখন কনসিডার করছে, তার সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল যখন কনসিডার করছে, একটা Na প্লাসকে কেন্দ্র করে পুরো সিচুয়েশনটা যেমন দেখতে, বেশ কিছুটা দূরে আর একটা Na প্লাসকে কেন্দ্র করে তোমার সারাউন্ডিংটা এক্স্যাক্টলি একই রকমের দেখতে। তবেই তো বলবো যে তোমার একটা পার্টিকুলার প্যাটার্ন বারবার বারবার রিপিট করেছে। আর যদি এমন হয় যে আর পয়েন্টের আশপাশে জিওমেট্রিটা যেমন বা কেমিক্যাল এনভায়রনমেন্টটা যেমন, এবং আর প্রাইম তার চারপাশে জিওমেট্রিক অ্যারেঞ্জমেন্ট বা কেমিক্যাল এনভায়রনমেন্টটা এক্স্যাক্টলি একই রকমের, তাহলে আর থেকে আর প্রাইমে যেতে গেলে তুমি অ্যাজিভ যেন একটা ট্রান্সলেশনাল ভেক্টর কাজ করাবে, যে ট্রান্সলেশনাল ভেক্টর হচ্ছে আর প্রাইম মাইনাস আর, একে বলা হচ্ছে ট্রান্সলেশন ভেক্টর। আচ্ছা, এবারে আমি যে বললাম লেট দেয়ার আর থ্রি ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশনস, ও এক্স, ও ওয়াই এবং ও জেড। এটা তিনটে ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশন। এই তিনটে ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশন তোমার তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস হতে পারে, অথবা এই তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসকেই যে ধরতে হবে সেরকম নয়, তুমি করসপন্ডিং ক্রিস্টালের উপর নির্ভর করে তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, তিনটে আলাদাও কিছু ধরতে পারা যেতে পারে। আচ্ছা, এবারে উই কনসিডার থ্রি বেসিস ভেক্টরস এ, বি অ্যান্ড সি অ্যালং ও এক্স, ও ওয়াই এবং ও জেড রেসপেক্টিভলি। এটা অ্যাজিভ যেন কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমে আমরা আই জে কে যেমন ইউনিট ভেক্টরগুলোকে ধরি সেরকম, কিন্তু এখানে আই জে কে তাদের ইউনিট ভেক্টর নাম দেবো বটে, কিন্তু তাদের লেন্থ যে ইউনিট হবে সেরকম নয়। হ্যাঁ, মানে এটা ইম্পর্টেন্ট, যে যেমন ধর কিউবের ক্ষেত্রে এ বি সি তিনটে ইউনিট ভেক্টর অ্যালং এক্স, ওয়াই এবং জেড ডিরেকশন, তারা হচ্ছে সমান। কিন্তু আমি অন্যান্য ক্রিস্টাল যখন আমি কনসিডার করেছিলাম, দেখেছিলাম এবিসি হচ্ছে সমান না। তার মানে এবিসিকে আমি ইউনিট ভেক্টর বলছি, কিন্তু এরা লেন্থগুলো ইউনিট না, সেখানে এদের বলা ভালো হচ্ছে বেসিস ভেক্টর। আমরা যখন একদম ভেক্টর স্পেসে, থ্রি ডাইমেনশনাল ইউক্লিডিয়ান ভেক্টর স্পেসে আই জে কে তারা বেসিস ভেক্টর, কিন্তু তাদের লেন্থগুলো অ্যাট দ্য সেম টাইম সমান বলে তারা ইউনিট ভেক্টর হয়। কিন্তু ক্রিস্টালের ক্ষেত্রে যে তিনটে বেসিস ভেক্টর এবিসি ধরবো, তাদের লেন্থ যে ইউনিটি হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। এবারে দেখো, আমার থ্রি ডাইমেনশনাল ইউক্লিডিয়ান ভেক্টরের ক্ষেত্রে কোন একটা ভেক্টরকে আই জে কে তাদের লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারি। থ্রি ডাইমেনশনে দেখো যে কোনো একটা ভেক্টরকে তুমি আই জে কে তাদের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারো। আলফা আই প্লাস বিটা জে প্লাস গামা কে, বা এ আই প্লাস বিজে প্লাস সি কে, এরকম করে দেখবে ক্লাস 11ই তোমরা পড়েছো, যে কোনো একটা ভেক্টরকে তুমি এই ইউনিট ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারো। এখানেও একটা ট্রান্সলেশনাল ভেক্টরকে যে এ বি সি যে বেসিক ভেক্টর গুলো আছে বা বেসিস যারা, তাদের তুমি এরকম লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারবে, যে টিটা হচ্ছে এন ওয়ান এ প্লাস এন টু বি প্লাস এন থ্রি সি, যেখানে এন ওয়ান এন টু এন থ্রি এরা অবশ্যই ইন্টিজার্স হতে হবে। আমরা ওই যে আই জে কে তারা ইউনিট ভেক্টর ছিল বলে যখন এ আই প্লাস বি জে প্লাস সি কে এরকম ভাবে লিখতাম একটা নর্মাল ভেক্টরকে, এখানে এ বি সি তারা সব মানে ওখানে ওখানে এবিসি তারা ইন্টিগ্রাল হবে তার কোনো বাধ্যবাধকতা ছিল না। কিন্তু এক্ষেত্রে যখন আমি একটা ট্রান্সলেশনাল ভেক্টরকে এ বি সি এই বেসিক ভেক্টর লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখব, তখন যে কম্বাইনিং কোএফিসিয়েন্টগুলো এন ওয়ান এন টু এবং এন থ্রি এর অবশ্যই ইন্টিগ্রালস হতে হবে। যদি হয় তখনই জাস্ট বলা হবে এবিসি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ট্রান্সলেশন ভেক্টর। তাহলে এবিসি উইল সেড টু বি দ্য ট্রান্সলেশনাল ফান্ডামেন্টাল ট্রান্সলেশন ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর আর সেট টু বি ফান্ডামেন্টাল ট্রান্সলেশনাল ভেক্টর, যদি তুমি এই ট্রান্সলেশনাল ভেক্টরকে এ বি সি তাদের লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখবে, যেখানে কম্বাইনিং কোএফিসিয়েন্টগুলো সব ইন্টিগ্রাল হিসেবে অ্যাপিয়ার করছে। এইটা তাহলে দেখো, তাহলে ট্রান্সলেশনাল ভেক্টর কি আমি বললাম না, যেহেতু এদের একটা লং রেঞ্জ অর্ডার আছে একটা ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে, তাহলে আর পয়েন্ট তার অ্যারাউন্ডটা যেমন দেখতে, আর প্রাইম পয়েন্টের অ্যারাউন্ডটা তেমনই দেখতে, তাহলে আর থেকে আর প্রাইম যেতে গেলে তোমাকে অ্যাজিভ একটা ট্রান্সলেশন করে যেতে হলো, সেটাকে ট্রান্সলেশন ভেক্টর বলা হচ্ছে। এবারে ও এক্স, ও ওয়াই, ও জেড তিনটে ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশন, সেই ডিরেকশন বরাবর বেসিস ভেক্টরগুলো যতক্ষণ এ বি সি হলে আমি টিটাকে লিখতে পারবো এন ওয়ান এ প্লাস এন টু বি প্লাস এন থ্রি সি, যেখানে এন ওয়ান এন টু এন থ্রি অল থ্রি আর ইন্টিজার, তখন এই এবিসি তাকে বলা হবে ফান্ডামেন্টাল ট্রান্সলেশন ভেক্টর। তো দেখো, ফান্ডামেন্টাল ট্রান্সলেশন ভেক্টর বলতে কাকে বোঝায় তুমি বুঝলে? কোনো অসুবিধা আছে? হুম, ঠিক আছে, এটা পরিষ্কার? আচ্ছা, এবারে দেখো,
এবারে একটা ক্রিস্টাল একটা প্লেন আমি কনসিডার করছি, ধরুন একটা ক্রিস্টাল, এবারে 3 ডাইমেনশন ছবিটা 2 ডাইমেনশনে এঁকেছি বলে আমি এরকম ভাবে লিখছি, একটা ও এক্স ও ওয়াই ও জেড একটা ক্রিস্টালের প্লেন তুমি কনসিডার করছো এবিসি, যে ক্রিস্টালের প্লেনটা ও এক্স ও ওয়াই এবং ও জেড কে যথাক্রমে এ বি এবং সি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এ পয়েন্টে বি পয়েন্টে এবং সি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে এইটা হচ্ছে একটা ক্রিস্টাল প্লেন, মানে ক্রিস্টাল প্লেন কাকে বলা হবে না, সিমেট্রিক প্লেন অফ এ ক্রিস্টাল দ্যাট কন্টেন্স বেসিস। মানে একটা ক্রিস্টালের প্লেন বলতে একটা সিমেট্রিক প্লেন, সিমেট্রিক প্লেন মানে তোমাদের যখন ওই পড়েছিলে মানে সিগমা প্লেন, তোমরা জানো সিমেট্রিক প্লেন সিগমা প্লেন যেটা স্টিরিওকেমিস্ট্রিতে পড়ো, এই সিগমা প্লেনগুলো, কিন্তু সিগমা প্লেনগুলো একটা ফাঁকা দিয়ে গেলে হবে না, ওইটা কিন্তু তোমার বেসিস কন্টেন্ট করতে হবে, অর্থাৎ ওর উপরে অ্যাটম বা আয়ন্স বা মলিকুলস থাকতে হবে, তাহলে তাদেরকে বলা হবে ক্রিস্টাল প্লেন। সেরকম একটা ক্রিস্টাল প্লেন আমি ভাবছি, আমি প্রচুর ক্রিস্টাল প্লেনের ছবি টবি পরে আঁকবো, এগুলো পরে আসছে। তাহলে একটা ক্রিস্টাল প্লেন আমি কনসিডার করছি যারা ও এক্স ও ওয়াই এবং ও জেড তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসকে যথাক্রমে এ বি এবং সি পয়েন্টে কাট করেছে। তাহলে ইন্টারসেপ্ট অ্যালং ও এক্স ও ওয়াই এবং ও জেড কি হচ্ছে, ইন্টারসেপ্ট গুলো যথাক্রমে ও এ ও বি এবং ও সি হচ্ছে, তাহলে ইন্টারসেপ্ট অ্যালং ও এক্স ও ওয়াই অ্যান্ড ও জেড আর রেসপেক্টিভলি কতখানি জায়গায় ছেদ করেছে আর কি, একটা হচ্ছে ও এ, একটা হচ্ছে ও বি, একটা হচ্ছে ও সি, এই যে ও এ ও বি ও সি মাথায় করে ভেক্টর সাইন দিয়ে দিই, মাথায় লেন্থের সাইন দিয়েছে, মানে ও এক্স ইন্টারসেপ্টের লেন্থটা হচ্ছে ও এ ও বি আর ও সি রেসপেক্টিভ। আচ্ছা এবার এই লেন্থগুলোকে ইন টার্মস অফ এ বি সি, এই যে ফান্ডামেন্টাল ইউনিট ভেক্টর ছিল এ বি সি, তাদের লেন্থ তো ইউনিটি নয় বলেছিলাম, তারা বেসিস ভেক্টর, তাদের লেন্থ ইউনিটি মানে এক হবে, যেমন আইজেকের ক্ষেত্রে সেরকম যেহেতু নয়, তাহলে এই যে ইন্টারসেপ্ট গুলোকে আমি তোমার বেসিস ভেক্টরের টার্মসে এক্সপ্রেস করছি। ইন টার্মস অফ বেসিস ভেক্টর উই ক্যান এক্সপ্রেস দ্য ইন্টারসেপ্ট অ্যাজ ওয়ে বাই এ, ও বি বাই বি আর ও সি বাই সি। ধরে নাও এই লেন্থগুলো যথাক্রমে এন ওয়ান এন টু আর এন থ্রি আমি ধরে দিচ্ছি, তারা ধরে নাও এন ওয়ান এন টু আর এন থ্রি। এই এন ওয়ান এন টু এন থ্রি এদেরকে বলা হবে ওয়াই সিন্থিসিস অফ দ্য প্লেন। তাহলে দেখো, তাহলে যেটা হচ্ছে কোনো একটা ক্রিস্টাল প্লেন যে তিনটে অ্যাক্সিসকে যথাক্রমে এ বি সি পয়েন্টে কাট করলো, এবার ইন্টারসেপ্টার লেন্থগুলোকে বের করলাম, এই ইন্টারসেপ্টার লেন্থগুলো এই বেসিস ভেক্টরের টার্মসে কত 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 হলো, ও এ বাই এ ও বি বাই বি আর ও সি বাই সি, এন ওয়ান এন টু এন থ্রি, এইটাকে বলা হবে ওয়াই ইন্ডিসেস অফ দ্য প্লেন। দিস ইজ দ্য ওয়াই ইন্ডিসেস অফ দ্য প্লেন, ওয়াই ইন্ডিসেস অফ দ্য প্লেন। আচ্ছা এবারে কি করলো, এর আমি রেসিপ্রোকাল দিলাম, টেক দ্য রেসিপ্রোকাল অফ ওয়াই ইন্ডিসেস, রেসিপ্রোকাল অফ ওয়াই ইন্ডিসেস। মানে এইগুলো তো ইউনিটলেস নাম্বার বেরিয়ে গেছে, এবারে এইগুলোর আমি রেসিপ্রোকাল মানে উল্টে দিচ্ছি, তাহলে এ বাই ও এ, বি বাই ও বি আর সি বাই ও সি করলাম, তাহলে যথাক্রমে হলো ওয়ান বাই এন ওয়ান, ওয়ান বাই এন টু, ওয়ান বাই এন থ্রি, অর্থাৎ সেটাকে ধরে নাও এইচ প্রাইম কে প্রাইম এল প্রাইম। আচ্ছা এবারে এইচ প্রাইম কে প্রাইম এল প্রাইম তারা নেসেসারিলি ইন্টিজার বেরোবে তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। মানে আমি একটা এক্সাম্পল দিলি তুমি বুঝতে পারবে, ধরে নাও লেটস সে কোন একটা প্লেন ও এ কে 2 লেন্থে, ও বি কে 3 লেন্থে আর ও সি কে তারা 4 লেন্থে কাট করেছে, তাহলে ওয়াই ইন্ডিসেস গুলো যথাক্রমে 2 3 4 হলো। যখনই রেসিপ্রোকাল নেবে 1 2 1 3 1 4 হয়ে যাচ্ছে, তারা হচ্ছে ইন্টিগ্রার বেরোচ্ছে না। আচ্ছা এবার এগুলো ইন্টিগ্রার করতে গেলে কি করতে হবে, প্রথম কথা হচ্ছে যদি এরা ইন্টিগ্রার বেরিয়ে যায় তো ভালোই, ইন্টিগ্রার বেরিয়ে গেলে সেটাই মিলার ইন্ডিসেস হয়ে গেল, কিন্তু যদি ইন্টিগ্রার না বেরোয় তাহলে আমি যেটা করব, এদেরকে আমি ওই একটা যেটাকে বলা হয় একটা কমন মাল্টি লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার যেটা এলসিএম, হ্যাঁ এই এলসিএম দিয়ে গুণ করে দেবো যাতে করে তোমার সবাই ইন্টিগ্রার বেরিয়ে যায়। তাহলে এইচ প্রাইম কে প্রাইম এল প্রাইম মে বি ইন্টিগ্রার অর নট, যদি এইচ প্রাইম কে প্রাইম এল প্রাইম আর নট অল ইন্টিগ্রার দেন মাল্টিপ্লাই দেম বাই দ্য স্মলেস্ট ইন্টিজার টু মেক দেম অল ইন্টিজার্স। মানে আমি একটা স্মলেস্ট ইন্টিজার সেটা এলসিএম মূলত, সেটা দিয়ে গুণ করে দেবো, করে যাতে করে এইচ প্রাইমকে এন দিয়ে গুণ করলাম, কে প্রাইমকে এন দিয়ে গুণ করলাম, এল প্রাইমকে সবাইকে একই নাম্বার দিয়ে গুণ করলাম, স্মলেস্ট নাম্বার, যাতে করে সবাই ইন্টিগ্রার হিসেবে অ্যাপিয়ার করে। এই যে এইচ স্কেল অল ইন্টিগ্রার তৈরি হলো, এই সেটটাকে বলা হবে মিলার ইন্ডিসেস অফ দ্য প্লেন। তাহলে স্টেপ বাই স্টেপ কি করা হলো দেখো, তাহলে কোন একটা ভালো করে মিলার ইন্ডিসেস তোমার 2 নম্বরের কোশ্চেন হিসেবে পরীক্ষায় পড়ে, হ্যাঁ মানে ইউনিভার্সিটি পরীক্ষাতে পড়বে, কম্পিটিটিভ এক্সামেও পড়বে, যেটা হচ্ছে যে তোমার কোন একটা ক্রিস্টাল প্লেন
তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসকে একটা লেন্থে কাট করলো, সেই লেন্থটাকে তুমি বেসিস ভেক্টর যেটা তার টার্মসে এক্সপ্রেস করো, করে যে ইন্ডিসেসগুলো পাবে সেটা ওয়াইস ইন্ডিসেস। ওয়াইস ইন্ডিসেস রেসিপ্রোকাল নাও, তার আগে যদি সব ইন্টিগ্রাল বেরিয়ে যায় তো ভালো, আর যদি ইন্টিগ্রাল না বেরোয় তাহলে তুমি একটা কমন মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করো, যাতে করে তারা সবাই ইন্টিগ্রাল হয়ে যায়। যেটা হলো সেটাই এইচকেএল, সেটাই হচ্ছে আমার মিলার ইন্ডিসেস। ধরো একটা এক্সাম্পল দিই, তারপর আমি এই মিলার ইন্ডিসেস নিয়ে আমাদের অনেকক্ষণ থাকতে হবে। মিলার ইন্ডিসেসটাই আজকের ক্লাসে, মিলার ইন্ডিসেসটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের আলোচনা করতে হচ্ছে। ধরো তুমি একটা কিউবিক ক্রিস্টাল কনসিডার করছো, ঠিক আছে? এবারে এইটা ওএক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এটা ওজেড ডিরেকশন। আমি একটা প্লেন কনসিডার করছি, লেটস তোমার আচ্ছা, এটা এটা কিউবিক ক্রিস্টাল, যেহেতু এখানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। আচ্ছা, একটা প্লেন কনসিডার করলাম, ধরো এক নম্বরটা একটা প্লেন কনসিডার করলাম যেটা তোমার এই এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, ওয়াই জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, কিন্তু ওয়াই অ্যাক্সিসকে এ লেন্থে কাট করেছে। তাহলে খেয়াল রাখবে যে যদি এমন হয় একটা প্লেন হচ্ছে প্যারালাল টু এ পার্টিকুলার অ্যাক্সিস হয়, তুমি ভাববে সেটা ইনফিনিটিতে কাট করছে, ঠিক আছে? মানে সবসময় মনে রাখবে যে ইফ এ প্লেন ইজ প্যারালাল টু এ পার্টিকুলার অ্যাক্সিস দেন ইজ সে দ্যাট দ্য ইন্টারসেপ্টস উইথ দ্য অ্যাক্সিস ইজ ইনফিনিটি। তাহলে আমি এই যে কালো যে প্লেনটা, মানে এক নম্বর প্লেনটা যেটা আমি কনসিডার করছি, এই প্লেনটা তাকে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, আর ওয়াই অ্যাক্সিসকে এ লেন্থে কাট করে। এখানে ইন্টারসেপ্টস গুলো হচ্ছে ইনফিনিটি, এ ইনফিনিটি। তাহলে ওয়াই সিনথেসিস করলে কি হবে? প্রত্যেকটাকে ইউনিট ভেক্টর দিয়ে ভাগ করে দাও, মানে বেসিস ভেক্টর দিয়ে ভাগ করে দাও। তাহলে ইনফিনিটি বাই এ, এ বাই এ, ইনফিনিটি বাই এ হলো কত? ইনফিনিটি, ওয়ান ইনফিনিটি। এইটা হয়ে গেল ওয়াই সিনথেসিস। এবার রেসিপ্রোকাল নাও, ইনফিনিটি রেসিপ্রোকাল নিচ্ছে ওয়ান বাই ইনফিনিটি, এটা ওয়ান বাই ওয়ান, এটা ওয়ান বাই ইনফিনিটি, তাহলে হলো 0 1 0। তাকে এটা সবাই ইন্টিগ্রাল হিসেবে অ্যাপিয়ার করেছে, মানে দিস ইজ দ্য মিলার ইন্ডিসেস অফ দ্য প্লেন। এটা হচ্ছে মিলার ইন্ডিসেসটা হয়ে গেল, এটা হচ্ছে মিলার ইন্ডিসেস। আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ। এই তো দেখো, এই যে প্লেনটা, এই যে কালো যে প্লেনটা আমি চিহ্নিত করেছি, এই যে প্লেনটা, এই প্লেনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, আর ওয়াই অ্যাক্সিসকে এ লেন্থে কাট করছে। এইখান থেকে এইটা হচ্ছে ইউনিট লেন্থ, এটা এ। তাহলে ইন্টারসেপ্ট গুলো কত হলো? ইনফিনিটি, এ ইনফিনিটি। এবারে ওয়াই সিনথেসিস যেটা, সেটা কি হবে না, এই যে ইন্টারসেপ্ট গুলোকে ইন টার্মস অফ এ বি সি তুমি বের করবে। এবার কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, মানে প্রত্যেকটাকে এ দিয়ে ভাগ করে দিলাম, ইনফিনিটি বাই এ বাই এ, ইনফিনিটি বাই এ, তাহলে হলো কত? ইনফিনিটি, ওয়ান ইনফিনিটি। তাহলে এইটাই হয়ে গেল ওয়াই সিনথেসিস। এবারে এইটা রেসিপ্রোকাল নেব, রেসিপ্রোকাল নিলে যেটা থাকছে 0 1 0, সেটাই হয়ে গেল মিলার ইন্ডিসেস অফ দ্য প্লেন। তাহলে মিলার ইন্ডিসেস বের করার জন্য স্টেপগুলো কি দেখো, প্লেনটা তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসকে কি লেন্থে কাট করছে, তারপর সেই লেন্থগুলোকে তোমার যে বেসিস ভেক্টর আছে এবিসি, সেগুলো দিয়ে ভাগ করবে, করে ওয়াই সিনথেসিস পাবে। যখন ওয়াই সিনথেসিস পেলে সেটা তুমি রেসিপ্রোকাল নিয়ে নাও, তারা যদি সবাই ইন্টিগ্রাল হিসেবে অ্যাপিয়ার করে যায় তাহলে সেটা মিলার ইন্ডিসেস হবে। আর যদি ইন্টিগ্রাল না হয় তাহলে একটা কমন মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করতে হবে। এই পার্টিকুলার কেসে এই যে এক্সাম্পলটা দিলাম, এখানে কাউকে দিয়ে গুণ করার দরকার পড়েনি। আচ্ছা, আর একটা এক্সাম্পল না, ধরো এই যে মাঝের যে প্লেনটা, এই যে সবুজ মানে নীল যে প্লেনটা, এটা 2 নম্বর প্লেন, সেটা কি করেছে? সেটা দেখো এক্স অ্যাক্সিস থেকে প্যারালাল, জেড অ্যাক্সিস থেকে প্যারালাল, কিন্তু ওয়াই অ্যাক্সিসকে এ বাই 2 তে কাট করেছে। মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ, তার মাঝখান দিয়ে গেছে, অর্থাৎ এ বাই 2 তে কাট করেছে। তাহলে তাদের ক্ষেত্রে ইন্টারসেপ্ট হলো ইনফিনিটি, এ বাই 2 ইনফিনিটি। ওয়াই সিনথেসিস, তাহলে ইনফিনিটি বাই এ, এখানে এ বাই 2 তাকে এ দিয়ে ভাগ করলে ইনফিনিটি বাই এ, তাহলে দেখো কেটে কুটে গিয়ে হয়ে যাচ্ছে ইনফিনিটি, হাফ ইনফিনিটি। এটা হচ্ছে ওয়াই সিনথেসিস। রেসিপ্রোকাল নাও, হয়ে গেল 0 2 0, এটা হয়তো মিলার ইন্ডিসেস অফ দ্য প্লেন হয়ে গেল। এটা হচ্ছে মিলার ইন্ডিসেস হয়ে গেল। তো দেখো এই প্লেনের মিলার ইন্ডিসেস হচ্ছে 0 1 0, এই প্লেনের মিলার ইন্ডিসেস 0 2 0। এবারে 3 নম্বরটা এসো, যেটা হচ্ছে তোমার সবুজ। সেখানে এক্স অ্যাক্সিসের প্যারালাল, জেড অ্যাক্সিসের প্যারালাল এবং ওয়াই অ্যাক্সিসকে 2 এ লেন্থে কাট করেছে। 2 এ লেন্থে যদি কাট করে, ইন্টারসেপ্ট হচ্ছে ইনফিনিটি, 2 এ ইনফিনিটি। ওয়াই সিনথেসিস তুমি ওই এ বি সি দিয়ে ভাগ করলে, এখানে এ এ এ দিয়ে ভাগ করলে, ইনফিনিটি টু ইনফিনিটি হলো, এটা ওয়াই সিনথেসিস। রেসিপ্রোকাল নিলে 0 হাফ 0 বেরোলো। তাহলে এই যে আগের দুটো কেসে রেসিপ্রোকালটা নেওয়ার পরেই বললাম ওটা মিলার ইন্ডিসেস, কিন্তু এখন দেখো এই 0 হাফ 0, এখানে হাফটা যেহেতু ফ্র্যাকশন বেরিয়েছে, এটা কিন্তু আমার মিলার ইন্ডিসেস হলো না। তখন কি করবে? এমন একটা স্মলেস্ট নাম্বার দিয়ে গুণ করে যাতে করে সবাই ইন্টিগ্রাল বেরিয়ে যায়, মাল্টিপ্লাই বাই 2,
করে দেখো 0 1 0 হলো, দিস ইজ দ্য মিলার ইন্ডিসেস অফ দ্য প্লেন। তাহলে বুঝতে পারলে যে মেকানিক্যালি কেমন করে কোন একটা প্লেনের মিলার ইন্ডিসেস বের করতে হয়, এটা পরিষ্কার। ঠিক আছে, যার অসুবিধা হচ্ছিল বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে একটা প্লেনের মিলার ইন্ডিসেস বের করা তুমি মেকানিক্যালি শিখে গেলে। তাহলে মিলার ইন্ডিসেস কিন্তু তোমার 2 নম্বরের কোশ্চেনতে পরীক্ষায় আসবে, দেখবে রেগুলার বেসিসে এসেছে। হ্যাঁ, তাহলে মিলার ইন্ডিসেস একটা তোমার বের করাটা একটা খুব সহজ ব্যাপার। হুম, মানে এইবার স্টেপগুলোকে করলেই তুমি মিলার ইন্ডিসেস বের করে ফেলতে পারলে। আচ্ছা, এবারে একটুখানি সিরিয়াস হয়ে যাও। দেখো এই যে শেষে এই যে আমি 2 দিয়ে গুণ করলাম, এই যে থার্ড এক্সাম্পল যেটা দিলাম, সেখানে রেসিপ্রোকাল নেওয়ার পরে আমি যে 2 দিয়ে গুণটাকে করলাম, এটাকে তুমি এইরকম করে ভাবো যে 2 দিয়ে গুণটা কেন করতে হয়েছে। এখানে খেয়াল করো, এই যে তুমি ইউনিট ভেক্টরগুলোকে কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে এ এ এ ধরেছিলে বলে এই যে 2a বাই এটা 2 বেরিয়েছিল, কিন্তু যদি এরকম করতে, এবং সেই জন্য রেসিপ্রোকাল নিলে হাফ বেরিয়েছিল। কিন্তু যদি আমি বেসিস ভেক্টরটা কি এ এ এ না বলে 2a বলতাম, মানে বেসিস ভেক্টরটা কি পাল্টে দিলাম, বেসিস ভেক্টরটাকে এ এ এ না ভেবে আমি বললাম বেসিস ভেক্টরটা ডাবল 2a যদি আমি ধরতাম, তাহলে ইন্টারসেপ্ট গুলো কি হতো? দেখো ইনফিনিটি 2a ইনফিনিটি, এবারে যখন ওয়াই সিনথেসিস গুলো ক্যালকুলেট করবে তখন 2a দিয়ে ভাগ হলো, তাহলে এটা ইনফিনিটি, এটা 1, এটা ইনফিনিটি হলো, রেসিপ্রোকাল নিলে 0 1 0 হয়ে গেল। দেখো তুমি মিলার ইন্ডিসেসটা পেয়ে গেলে। তার মানে এই যে যেটা আমি ট্র্যাডিশনালি মেকানিক্যালি যেটা তোমায় আমি শেখালাম, যে আগে থেকে বেসিস ভেক্টর গুলোকে আমি ফিক্স করে দিয়েছি, তারপরে রেসিপ্রোকালটা করার পরে যখন ফ্র্যাকশন বেরোয় তোমাকে কিছু একটা গুণ করে সেগুলো ইন্টিগ্রাল বানাতে হয়েছিল। কিন্তু কেউ গোড়া থেকেই যদি বলে যে না আমি বেসিস ভেক্টরগুলিকেই পাল্টে দেবো, বেসিস ভেক্টরগুলো সার্টেনলি আমার চয়েস, আমি বেসিস ভেক্টরগুলি পাল্টে দেবো যদি মনে করতাম, তাহলে দেখো তোমাকে আলাদা করে আর গুণটাকে করতে হতো না, তুমি সরাসরি মিলার ইন্ডিসেসটা পেয়ে গেতে জাস্ট ওয়াই সিনথেসিস রেসিপ্রোকালটাকে করে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? ইট ইজ অলওয়েজ পসিবল to choose the basis vector in such a way that the reciprocals of intercept of a crystal plane with the 3 independent crystal axes can always be integers. তাহলে বোঝার চেষ্টা করি, it is always possible to choose the basis vectors in such a way, যেমন এই পার্টিকুলার কেসে এ না ভেবে 2a করে দিলাম, যাতে করে the reciprocals of intercept of the crystal planes with the 3 independent crystal axes can always be integers. দিস ইজ দ্য ল অফ রেশনাল ইন্ডিসেস। এটাকে তুমি আরেক রকম করে ভাবতে পারো, দ্য রেসিপ্রোকালস অফ ইন্টারসেপ্ট। যদি তুমি বেসিস ভেক্টর না পাল্টাও, তাহলে তুমি বলবে কি দ্য রেসিপ্রোকাল অফ ইন্টারসেপ্টস অফ এ ক্রিস্টাল প্লেন উইথ দ্য 3 ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস আর অলওয়েজ এ সেট অফ রেশনাল নাম্বারস। দ্য রেসিপ্রোকালস অফ দ্য ইন্টারসেপ্টস অফ এ ক্রিস্টাল প্লেন উইথ দ্য 3 ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস আর অলওয়েজ, দ্য রেশিওটা লেখা উচিত ছিল, দ্য রেশিও অফ reciprocals of integers of a crystal plane with the 3 independent axes are always a set of rational numbers. This is the law of rational indices. বা এটা রেশিও বলার দরকার নেই, রেশনাল নাম্বার যখন বলছি, মানে রেশনাল নাম্বার কাকে বলে? রেশনাল নাম্বার মানে যে একটা নাম্বার যাকে পি বাই কিউ ফর্মে লিখতে পারবে, যে কিউ নট ইকুয়াল টু 0। মানে তুমি ধরো 2 এর 5, এটা একটা রেশনাল নাম্বার, কারণ 5টা এখানে ডিনোমিনেটর যেটা সেটা 0 না, তার মানে একটা নাম্বার যাকে তুমি পি বাই কিউ ফর্মে লিখতে পারবে, কিউটা নট ইকুয়াল টু 0, তাকে বলা রেশনাল নাম্বার। তাহলে যদি তারা রেশনাল নাম্বার হয়, তাহলে তুমি যে ডিনোমিনেটর গুলো পাচ্ছ তার যে কমন মাল্টিপ্লাই সেটা দিয়ে গুণ করলে তারা ইন্টিগ্রাল বেরিয়ে যাবে। তাহলে এইভাবে বলতে পারো দ্য রেসিপ্রোকালস অফ ইন্টারসেপ্টস অফ দ্য ক্রিস্টাল প্লেন উইথ দ্য 3 ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস আর অলওয়েজ এ সেট অফ রেশনাল নাম্বার। এটা হচ্ছে ল অফ রেশনাল ইন্ডিসেস। অথবা তুমি বলতে পারো ইট ইজ অলওয়েজ পসিবল টু চুজ দ্য বেসিস ভেক্টরস ইন সাচ এ ওয়ে that the reciprocals of the intercepts of a crystal plane with the 3 independent crystal axes can always be integral. একেই বলা হবে ল অফ রেশনাল ইন্ডিসেস। তাহলে বোঝা গেল মিলার ইন্ডিসেস কেমন করে বের করতে হচ্ছে, এবং সেইখান থেকে ল অফ রেশনাল ইন্ডিসেস এই কনসেপ্টটা কেমন করে এলো। সমস্যা কিছু বোঝা গেল? এটা
তাহলে এইটা একটু ভালো করে বুঝবে, হ্যাঁ, মানে এই লটাই একটুখানি বড়। আচ্ছা, তোমাদের হাত পাকানোর জন্য আমি একটা প্রবলেম বলছি, দেখো তুমি করতে পারবে এক্ষুনি। যে এ প্লেন মেক্স ইন্টারসেপ্টস 2A and 3B with x and y axis respectively and does not cut the z axis at all। একটা প্লেন যে x অ্যাক্সিসকে 2A লেন্থে কাট করছে, y অ্যাক্সিসকে 3B লেন্থে কাট করছে, কিন্তু z এর সঙ্গে প্যারালাল হচ্ছে। মানে তুমি যে ঘরের মধ্যে বসে আছো, তুমি ধরো এই যে একটা দেওয়ালের কোণা দেখো, কোণার একটা দেয়াল এক্স অ্যাক্সিস, একটা দেয়াল ওয়াই অ্যাক্সিস, আর একটা দেয়াল যদি জেড বরাবর যায়, তাহলে তুমি একটা দেওয়াল কনসিডার করো যেটা হচ্ছে তোমার যে জেড অ্যাক্সিস যেটা তার সঙ্গে প্যারালাল, এবং সেটা মানে মাঝখানে পার্টিশন টাইপের করছো। পার্টিশনটা মানে তোমার মানে ডায়াগোনালি বা কর্নার ওয়াইজ করে একটা দেওয়াল ধরো তুমি তুলে দিচ্ছ, সেটা হচ্ছে এক্স কে একটা পয়েন্টে কাট করলো, ওয়াই কে একটা পয়েন্টে কাট করলো, কিন্তু জেড এর সঙ্গে তোমার প্যারালাল হলো। সেটার জন্য ওয়াইস ইন্ডিস এবং মিলার ইন্ডিসেস তোমাকে বের করতে বলা হয়েছে। বলে দেওয়া আছে এবিসি আর দ্য বেসিস ভেক্টর। তাহলে ইন্টারসেপ্ট গুলো অটোমেটিক্যালি বলেই দেওয়া হচ্ছে 2A 3B, আর যাকে কাট করছে সেটা ইনফিনিটি। ওয়াইস ইন্ডিসেস প্রত্যেকটাকে এ বি সি দিয়ে ভাগ করলে 2A বাই এ, 3B বাই বি, ইনফিনিটি বাই সি, অর্থাৎ 2 3 ইনফিনিটি, এটা ওয়াইস ইন্ডিসেস হলো। রেসিপ্রোকাল নিলে এটা 1/2, এটা 1/3, 1 বাই ইনফিনিটি হলো এটা। তার মানে 1/2, 1/3, 0 হলো। এইটা যেহেতু ইন্টিগ্রাল বেরোচ্ছে না, তাহলে এইটাই মিলার ইন্ডিসেস নয়। এবারে ডিনোমিনেটর দেখো 2 আর 3, তার কমন এলসিএম কত? এলসিএম হচ্ছে 6, 6 দিয়ে গুণ করে দাও। 6 দিয়ে গুণ করলে তোমার 3 2 0 হলো। এইটা হয়ে গেল তোমার মিলার ইন্ডিসেস। মাল্টিপ্লাই 6 টু গেট দ্য মিলার ইন্ডিসেস, 320, সেটা হয়ে গেল মিলার ইন্ডিসেস। দেখলে কেমন করে মেকানিক্যালি মিলার ইন্ডিসেস বের করে ফেলা গেল? খুব সহজ ব্যাপার। আচ্ছা, এবারে এই মিলার ইন্ডিসেস সংক্রান্ত কতগুলো ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন। সেটা হচ্ছে টু এক্সপ্রেস এ প্লেন ইন টার্মস অফ মিলার ইন্ডিসেস, there will be no common or sorry, আমি ভুল বললাম। মানে টু এক্সপ্রেস দ্য প্লেন ইন টার্মস অফ মিলার ইন্ডিসেস, there will be no comma or dot in between the three indices HKL and they will be enclosed by first bracket। দেখো, আমি যখন একটা প্লেনকে এক্সপ্রেস করছি ইন টার্মস অফ মিলার ইন্ডিসেস, এখানে HKL এদের মাঝে কোনো কমা বলো বা ডট বলো ইত্যাদি আমি দেবো না, এবং এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করবো। তার মানে এই যে যখন 1 3 2 বলছি, এটা একটা প্লেন রিপ্রেজেন্ট করছে। তাহলে দেখো, এটা রিপ্রেজেন্ট করার সময় এই যে 1 3 2, এই যে তিনটে মিলার ইন্ডিসেস, তাদের মাঝে কোনো কমা টমা ইত্যাদি ব্যবহার করা হবে না। মানে মিলার ইন্ডিসেস গুলো হচ্ছে সাডেনলি একটা 1 একটা 3 একটা 2, সেখানে কমা রইলো, কিন্তু আমি একটা প্লেনকে যখন এক্সপ্রেস করছি ইন টার্মস অফ মিলার ইন্ডিসেস, তখন এদের মধ্যে কোনো কমা বা ডট থাকবে না, এবং সেটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তোমাকে লিখতে হবে। আচ্ছা, এবারে ইফ দ্য প্লেন ইন্টারসেক্টস এ পার্টিকুলার অ্যাক্সিস ইন নেগেটিভ ডিরেকশন, then the corresponding Miller indices has to be labeled by a overline on the indices। দেখো, আমি এই যেমন আগের গুলোয় বললাম যে সেটা এক্স অ্যাক্সিসকে 2A লেন্থে কাট করেছে, কিন্তু এক্স অ্যাক্সিসকে কিন্তু উল্টো দিকে কাট করতো, তাহলে -2A লেন্থে কাট করতো। তাহলে -2A যদি হতো, তাহলে পুরো মিলার ইন্ডিসেসে লাস্টের এই যে প্রথম টার্মটা 3 এর বদলে -3 হতো। এবারে মিলার ইন্ডিসেস দেখানোর সময় বা কোনো একটা প্লেন সেটা এক্সপ্রেস করার সময় মিলার ইন্ডিসেস -3 ব্যবহার করা যাবে না, তার বদলে 3 এর মাথায় বার দিতে হবে। এই যে মানে এইচ এর মাথায় বার বা কে এর মাথায় বার বা এল এর মাথায় বারটা তোমাকে ব্যবহার করতে হবে। এবার নেগেটিভ যদি মিলার ইন্ডিসেস হয় বা নেগেটিভ অ্যাক্সিসকে যদি কাট করে, তার যে করসপন্ডিং প্লেনটাকে যখন রিপ্রেজেন্ট করব, এই করসপন্ডিং মিলার ইন্ডিসেস নেগেটিভ হিসেবে অ্যাপিয়ার করছে, সেটাকে নেগেটিভ সাইনটা দেওয়া যাবে না, তার মাথায় বার দিয়ে দেওয়া মানে ওটা নেগেটিভ ডিরেকশনে কাট করছে, বোঝানো হয়ে গেল। আচ্ছা, ইফ এ প্লেন ইজ প্যারালাল টু এ পার্টিকুলার অ্যাক্সিস ইজ করসপন্ডিং মিলার ইন্ডিসেস, তখন 0 হবে। তাহলে একটা পার্টিকুলার প্লেনে কে মানে যদি এরকম হতো যে তোমার কোনো একটা পার্টিকুলার প্লেনের সঙ্গে প্যারালাল, তাহলে ইন্টারসেপ্টটা ইনফিনিটি। ইন্টারসেপ্টটা ইনফিনিটি হয় যখন 1 বাই ইনফিনিটি তুমি করবে, সেটা 0 হবে। তার মানে যদি তুমি দেখো যে কোনো একটা পার্টিকুলার মিলার ইন্ডিসেস 0 হয়েছে, তার মানে ওই প্লেনটা ওই করসপন্ডিং অ্যাক্সিসটাকে কাট করছে না, সেটা প্যারালাল। এটা আচ্ছা, এবারে অনেক সময় এই যে ধরো আমি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা তো আমার চয়েস। আমি এক্স ওয়াই জেড কনভেনশনের লোকে অ্যান্টি ক্লকওয়াইজ নেয়, মানে দক্ষিণাবর্তী কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী হচ্ছে এক্স থেকে ওয়াই এর দিকে একটা রাইট হ্যান্ডের স্কুপ হলে এখান থেকে জেড এর দিকে যায়, অর্থাৎ এক্স ওয়াই জেড অ্যান্টি ক্লকওয়াইজ নিলেই হবে। তা ধরো এইখানে তুমি হয়তো একটা যে কোনো একটা ছবিতে এই ধরো এদিকে এক্স, এদিকে ওয়াই, এদিকে জেড বলেছো, কিন্তু যদি এইটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড বলতে পারতে, বা এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড বলতে পারতে।
তাহলে দেখো এই যে 0 1 0 প্লেনটা তুমি কনসিডার করেছো, সেটা এইটা এক্স এটা ওয়াই এটা জেড বলে না। যদি এইটা এক্স এটা ওয়াই এটা জেড হতো সেটা 1 0 1 হতে পারতো। যদি এইটা এক্স এটা ওয়াই এটা জেড হতো সেটা 0 1 0 হতে পারতো। এবার সেটা ডান দিকে না হয়ে বাঁ দিকে হতে পারতো। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই যে 1 0 0 0 1 0 0 0 1 অথবা 1 বার 0 0 0 1 বার 0 বা 0 0 1 বার, এই যে প্লেনগুলো সেগুলো বেসিক্যালি সিমিলার টাইপ অফ প্লেন। শুধু আমি এক্স ওয়াই জেড এই অ্যাক্সিসগুলোকে আমি আমার মতো করে কেমন ধরছিস তার উপরে। এবার এরা যেহেতু সব সিমিলার টাইপ অফ প্লেন, সেই জন্য এই 6 রকমের প্লেনকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 0 0 বলে দিলে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে 1 0 0 বলা মানে ইটস রিপ্রেজেন্টস এ সেট, যে সেটের মধ্যে এই 6টাই থাকছে। আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি তুমি দিতে তাহলে সেটা একটা স্পেসিফিক প্লেন বোঝাতো। হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে একটা মানে মানে একটা সেট অফ প্লেনস আর কি। হ্যাঁ, সেইটা হচ্ছে তোমার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্সপ্রেস করা হচ্ছে। তাহলে অ্যাজ দ্য চয়েস অফ ক্রিস্টাল অ্যাক্সিস ইজ আরবিট্রারি, এ পার্টিকুলার প্লেন মে বি এক্সপ্রেসড বাই ডিফারেন্ট মিলার ইন্ডিসেস। 1 0 0 আর 0 1 0 0 0 1, তার মানে তুমি এক্স ওয়াই জেড ডিরেকশন থেকে তুমি তোমার মতো করে যা পাল্টে দিচ্ছ, পাল্টে দিলেই হচ্ছে তোমার এইগুলো পাল্টে যাবে। আবার তুমি ডান দিকটা পজিটিভ বলছো বাঁ দিকটা নেগেটিভ বলছো, তুমি উল্টোটা করতে পারতে। তা সেগুলো তখন 1 বার এখানে 1 বার এখানে 1 বার হয়ে গেছে। তাহলে এরা জাস্ট দেখবে পরে এক্স এর ডিফ্রাকশন বা ইত্যাদি যখন তুমি কনসিডার করবে, এই যে 6টা প্লেন তাদের মধ্যে তুমি কিন্তু কোনো ডিফারেন্স করতে পারবে না। 6টা প্লেন একদম একই রকম বিহেভ করবে। সেগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 0 0 দিলাম, মানে হচ্ছে এই 6টা প্লেনকে কম্বাইনলি বোঝানো হয়ে গেল। আচ্ছা, by a particular Miller indices we actually represent a set of identical equidistant parallel planes. আমি কিন্তু একটা পার্টিকুলার সেট অফ মিলার ইন্ডিস যখন বলছি সেখানে কিন্তু একটা প্লেনকে বোঝাচ্ছি না, আমি একটা সেট অফ আইডেন্টিক্যাল ইকুইডিস্টেন্ট প্যারালাল প্লেনস বোঝাচ্ছি। সেটা হচ্ছে এই যে এক্সাম্পলটা দিয়েছিলাম, সেই এক্সাম্পলটা দেখো অলরেডি পরিষ্কার। এই যে 1 নম্বর প্লেন এবং 3 নম্বর প্লেন, 1 নম্বর এবং 3 নম্বর তারা আইডেন্টিক্যাল প্যারালাল প্লেনস। এবং দেখো এই 1 নম্বর এবং 3 নম্বর দুজনেরই মিলার ইন্ডিসেস 0 1 0 0 1 0। তার মানে যখন আমি 0 1 0 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম, ওটা কিন্তু একটা প্লেনকে বোঝালো না, ওটা বেসিক্যালি সেট অফ আইডেন্টিক্যাল প্যারালাল প্লেনসকে বোঝাচ্ছে। তো দেখো মিলার ইন্ডিসেস সংক্রান্ত কতগুলো তথ্য আমি জাস্ট বললাম। তাহলে প্রথম কথা হচ্ছে যখন তুমি একটা প্লেনকে এক্সপ্রেস করবে ইন টার্মস অফ মিলার ইন্ডিসেস, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবে এবং মিলার ইন্ডিসেস গুলোর মাঝে কোনো কমা বা গ্যাপ বা মানে কমা বা ডট কিছু ব্যবহার করবে না। যদি নেগেটিভ মিলার ইন্ডিসেস হয় সেটা মাথায় বার দিয়ে রিপ্রেজেন্ট করবে। যদি কোনো একটা মিলার ইন্ডিসেস পেনের মিলার ইন্ডিসেস 0 হয় তার মানে সেই অ্যাক্সিসটাকে সে কাট করছে না। আর ফাইনালি হচ্ছে তুমি যদি আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এক্স ওয়াই জেড এই ডিরেকশনগুলো যেহেতু তোমার চয়েস, সেই জন্য যখন এক্স এর ডিফ্রাকশন বা ইত্যাদি আমি কনসিডার করবো, তখন 1 0 0 0 1 0 বা 1 বার 0 0 0 1 বার 0 0 1 বার তারা কিন্তু একই রকম ইনফরমেশন দেবে, তাদেরকে ডিস্টিংগুইশ করার কোনো স্কোপ নেই। সেগুলোকে কম্বাইনলি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। আর ফাইনালি হচ্ছে আমি যখন কোনো একটা পার্টিকুলার সেট অফ মিলার ইন্ডিসেস দিয়ে একটা প্লেনকে বোঝাচ্ছি, সেটা কিন্তু একটাই প্লেনকে বোঝাচ্ছে সেরকম না, একটা সেট অফ আইডেন্টিক্যাল ইকুইডিস্টেন্ট প্যারালাল প্লেনসকে বোঝাচ্ছে। ঠিক আছে, যতটুকু বলেছি বোঝা গেছে এখন পর্যন্ত? ঠিক আছে, এবারে একটা ডেরিভেশন করতে হবে। হ্যাঁ, তো ডেরিভেশন করতে হবে একটু ভালো করে দেখো। সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু আইডেন্টিক্যাল প্যারালাল প্লেনস হ্যাভিং মিলার ইন্ডিসেস এইচকেএল। তোমাকে নেক্সট যেটা করতে হচ্ছে যে আইডেন্টিক্যাল প্যারালাল প্লেন তাদের মধ্যে ডিস্টেন্স বের করতে হবে। ডিস্টেন্স বিটুইন টু আইডেন্টিক্যাল প্যারালাল প্লেনস, এটা খুব ভালো জিনিস, তোমাকে একটু শিখতে হবে। এক সেকেন্ড। চলো, হ্যাঁ দেখো, আর এইটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ডেরিভেশনটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে থাকে, কিন্তু আমি আমার মতো করে করছি, একটু ভালো করে খেয়াল করো।
মানে আমি এটা আমার মতো করে ইউনিক ওয়েতে ব্যাপারটাকে করি। হুম, একটা বইয়ের সাথে মিল পাবে না কিন্তু। বইয়ের মতো ডিরেকশন কোসাইন্স দিয়ে যেমন আছে তুমি করতে পারো। আমি এখানে কোনো ডিরেকশন কোসাইন ব্যবহার করছি না। এটা থ্রি ডাইমেনশনাল কার্টিজিয়ান জিওমেট্রি যেটা তোমাদের পড়া হয়, হ্যাঁ, সেটা এখন তো হায়ার সেকেন্ডারি লেভেলেও থ্রি ডাইমেনশনাল কার্টিজিয়ান জিওমেট্রি চলে এসেছে আর কি, প্লেন আর কি, শুধুমাত্র স্ট্রেট লাইন না, প্লেনও এসে গেছে। সেখান থেকে তুমি পুরো ব্যাপারটাকে বুঝতে পারবে। আর একটুখানি ভেক্টর ডিটারমিনেন্ট মানে ডিটারমিনেন্টের একটু ধারণা থাকলে তোমার পক্ষে সুবিধা হয়ে যাবে। আচ্ছা দেখো, যে আমি এই যে দুটো প্লেন কনসিডার করছি S1 এবং S2, এই S1 এবং S2 এই যে দুটো প্লেন, এই দুটো প্লেন তাদের সেম মিলার ইন্ডিসেস HKL, তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমি দেখতে চাইছি। তাহলে উই হ্যাভ টু ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স DHKL of the identical parallel planes having মিলার ইন্ডিসেস HKL। আচ্ছা, এবারে এই যে দুটো প্লেন দেখো S1 এবং S2, তারা এই তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস OX OY এবং OZ কে কাট করেছে বিভিন্ন পয়েন্টে। আচ্ছা, এবারে এই প্লেনগুলোকে মানে থ্রি ডাইমেনশনাল জিনিস টু ডাইমেনশনাল দেখাচ্ছি, তুমি এইরকম ভাবেও ছবিটা দেখাতে পারো, অথবা এইরকম ভাবে ছবিটাও দেখাতে পারো। এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে জেড অ্যাক্সিস বললে একটা প্লেন। এটা যখন দেখাচ্ছি S1, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসকে এখানে, ওয়াই অ্যাক্সিসকে এখানে, জেড অ্যাক্সিসকে এখানে কাট করেছে। আবার S2টা এক্স অ্যাক্সিস এখানে, ওয়াই অ্যাক্সিসকে এখানে, জেড অ্যাক্সিসকে এখানে কাট করেছে। তুমি যেরকম ভাবে দেখতে সুবিধে সেই রকম ভাবে তুমি আগলে আর কি, এটা। আচ্ছা, এবারে আমার দরকার তো ডিস্টেন্সটা। তা ডিস্টেন্সটা দেখানোর জন্য আমি কি করছি দেখো, এই যে দুটো প্লেন S1 এবং S2, তাদের মধ্যে ডিস্টেন্সটাকে ফিক্স রেখে আমি তাদেরকে শিফট করলাম, ট্রান্সলেট করলাম এমনভাবে যাতে করে এই S1 প্লেনটা হচ্ছে অরিজিন দিয়ে যায়। এখানে ঠিক একই রকম ভাবে S1 এবং S2 আছে, এই দুটো প্লেনকে তাদের যে সেপারেশনটা ডি যেটা বলছি, সেটাকে ফিক্স রেখে আমি একটু শিফট করলাম যাতে করে দুটোর মধ্যে একটা প্লেন হচ্ছে অরিজিন দিয়ে যায়। লেট আস শিফট দ্য প্লেনস কিপিং দ্য ডিস্টেন্স কনস্ট্যান্ট ইন সাচ এ ওয়ে দ্যাট ওয়ান প্লেন সে S1 passes through the origin, অরিজিনের কোঅর্ডিনেটটা হচ্ছে 0 0 0। মানে ব্যাপারটা কি করলাম, যে এই S1 প্লেনটাকে তুমি একদম অরিজিন দিয়ে পাঠিয়ে দিলে, আর S2 প্লেনটা তার মতো করে একটা নির্দিষ্ট জায়গায় চলে এলো, এটা। আর এবারে তাহলে একটা প্লেন হয়ে গেল অরিজিন দিয়ে গেছে, আর অন্য প্লেনটা তোমার OX OY OZ কে বিভিন্ন পয়েন্টে কাট করছে। তাহলে যখন দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স তোমাকে বের করতে হতো, এখন যেহেতু তুমি এই দুটোকে এদের ডিস্টেন্সটাকে ফিক্স থেকে শিফট করে S1 প্লেনটাকে অরিজিন দিয়ে পাস করিয়ে দিলে, তখন অরিজিন থেকে এই একটা প্লেনের ডিস্টেন্স, এই যে অরিজিন থেকে এই যে নতুন যে S2 প্লেন আর কি, তাদেরকে ডিস্টেন্স এটা বের করলেই হবে। তা দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স বের না করে আমি একটা প্লেনকে অরিজিনে ফিক্স করলাম, করে সেই একটা পয়েন্ট থেকে অর্থাৎ অরিজিন থেকে আমি একটা প্লেনের যে ডিস্টেন্সটাকে বের করব। আচ্ছা, এবারে দেখো, তুমি জাস্ট সিম্পলি এই এ বি মানে এই যে প্লেনটা S2টা, সেটা OX OY এবং OZ কে যথাক্রমে A B এবং C পয়েন্টে কাট করেছে। আচ্ছা, A B এবং C পয়েন্টে কাট করেছে, তাহলে পরিষ্কার দেখো, তুমি যদি মানে একটু খেয়াল করো এখান থেকে, যে এ পয়েন্টে যদি কাট করে তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট হবে A/H 0 0। এটা কি করে হচ্ছে একটু খেয়াল করো। দেখো, আমি এই ABC ইউনিট ভেক্টরগুলো এমনভাবে চুজ করেছি, তাহলে এই যে ইন্টারসেপ্ট ওয়েটা, এটা কি করে করলাম এটা খেয়াল করো। দেখো, ইন্টারসেপ্ট ওয়েটা তাকে তুমি এ দিয়ে ভাগ করলে, তাহলে ওয়েটা হচ্ছে ইন্টারসেপ্ট ছিল, তাকে তুমি এ দিয়ে ভাগ করলে, ওয়াই ইন্টারসেপ্ট হলো, তার রেসিপ্রোকাল নিলে, ঠিক আছে। এবার রেসিপ্রোকাল নেওয়ার পরে তাকে একটা কমন মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করলে, করে তুমি মিলার ইন্ডিসেসটা পেলে। সিমিলারলি তাহলে A/O ইন্টু এন, সেটা হচ্ছে H হলো, B/OB ইন্টু এন হচ্ছে K হলো, O/OC ইন্টু এন তোমার L হলো। এবার আমি বারবারই বলেছিলাম যে ABC এদেরকে তুমি এমনভাবে চুজ করতে পারো যাতে করে তোমাকে গুণটা না করতে হয়। ধরো আমি এমনভাবে এনটাকে চুজ করেছি যাতে করে আমাকে গুণটাকে করতে হয়নি, অর্থাৎ এনটা 1। তার মানে কি, A/Oটা হচ্ছে H হয়ে গেল, B/OBটা K হলো, C/OCটা হচ্ছে তোমার L হলো। তার মানে বেসিক্যালি ইন্টারসেপ্টগুলোকে ABC এর টার্মসে বের করে তার রেসিপ্রোকাল নিয়েছি, তাহলে তুমি মিলার ইন্ডিসেস HKLটাকে পেয়েছো। তাহলে এইখান থেকে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে ওয়েটা মানে হচ্ছে A/H, মানে এই যে A/OH হচ্ছে H, O/OA সেটা হচ্ছে H। তাহলে এখান থেকে এই যে Hটা হচ্ছে A/OA, সেটা হচ্ছে H। তাহলে ওয়েটা এখান থেকে কি হচ্ছে A/H, কেটা কত হচ্ছে B/OB,
ওবিটা কত হলো? বি বাই কে। সি বাই ওসি হচ্ছে এল, এল যদি সি বাই ওসি হয় তাহলে ওসি কত? সি বাই এল। তাহলে এইটুকু প্রথমে বুঝে নিতে হলো যে আমি ওই যে যখন ল অফ রেশনাল ইন্ডিসেস বলেছিলাম, আমি বলেছিলাম ইউনিট ভেক্টরগুলোকে এমনভাবে চুজ করবো যাতে করে আমাকে ওই শেষে গুণটা না করতে হয়। তো সেরকম যদি আমি চুজ করি তার মানে পরিষ্কার যে মিলার ইন্ডিসেস যদি এইচ কে এল হয় তাহলে এ বাই ওয়েটা হচ্ছে এইচ, বি বাই ওবিটা হচ্ছে কে, ও বাই ওসিটা হচ্ছে এল। সেখান থেকে ওএ ওবি আর ওসি যথাক্রমে এ বাই এইচ, বি বাই কে, সি বাই এল, এটা তোমার দাঁড়িয়ে গেল। এবারে দেখো এ পয়েন্ট যেটা, এ পয়েন্টটা এক্স অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট, কোথায় কাট করেছে? না ওয়ে লেন্থে কাট করেছে, তাহলে তার কোঅর্ডিনেট কত হবে? এ বাই এইচ। আর এটা কিন্তু এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্ট, তার ওয়াই এবং জেড কোঅর্ডিনেট গুলো জিরো, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা এ বাই এইচ 0 0। আর এই যে বি পয়েন্টটা, এটা ওয়াই অ্যাক্সিসকে বি বাই কে তে কাট করছে। বি অ্যাক্স যদি এটাকে মানে মানে এতে যদি কাট করে, তোমার বি অ্যাক্সিসকে ওয়াই অ্যাক্সিসকে যদি বি পয়েন্টে কাট করে, তাহলে এক্স কোঅর্ডিনেট এবং জেড কোঅর্ডিনেটটা 0, কিন্তু ওয়াই কোঅর্ডিনেটটা কত হচ্ছে? না বি বাই কে হচ্ছে, এই যে ওবিটা সেটা বি বাই কে হচ্ছে। আর সি পয়েন্টটা যেটা ওজেড অ্যাক্সিসের উপরে যেহেতু, তার এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট 0, জেড কোঅর্ডিনেট হচ্ছে ওসি, সেটা কত হচ্ছে? সি বাই এল হচ্ছে। তার মানে এ বি সি তিনটে পয়েন্ট পেলে, যে তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট যথাক্রমে এ বাই এইচ 0 0, 0 বি বাই কে 0, 0 0 সি বাই এল। তা দেখো তো এই পর্যন্ত বুঝতে পারলে কিনা যে আমি দুটো স্টেপ এখন এগোলাম। একটা হচ্ছে আমাকে দুটো প্লেন S1 এবং S2 এর মধ্যে ডিস্টেন্সটাকে বের করতে হবে। আমি দুটো প্লেনকে ডিস্টেন্সটাকে ফিক্স থেকে শিফট করলাম। ডিস্টেন্সটাকে তোমার ফিক্সটাকে যদি শিফট করি, তাহলে হচ্ছে এই S1টা এই মানে অরিজিন দিয়ে চলে গেল। কারণ অরিজিন থেকে একটা প্লেনের ডিস্টেন্স তোমাকে বের করতে হচ্ছে। অরিজিন থেকে একটা প্লেনের ডিস্টেন্স বের করার আগে যেহেতু আমি প্লেনগুলোর মিলার ইন্ডেক্স এইচএল জানি, এবং এরা যে মানে এই যে S2 প্লেনটা ওএক্স ওয়াই এবং ওজেডকে যথাক্রমে এ বি সি পয়েন্টে যদি কাট করে, তাহলে মিলার ইন্ডিসেসের যে বেসিক কনসেপ্ট, সেখান থেকে এ বি সি তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট আমি বের করে ফেললাম। এই কোঅর্ডিনেট বের করা পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার? কোনো অসুবিধা আছে? ঠিক আছে, কোঅর্ডিনেট বের করা পর্যন্ত। হুম, সেইটাই। আচ্ছা এবারে দেখো, তোমাদের এটা নিশ্চয়ই তিনটে পয়েন্ট দিয়ে যে একটা প্লেন যায়, সেই প্লেনের যে ইকুয়েশন, সেইটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। মানে ডান দিকে আমি সেই ফর্মুলাগুলো একটু রিক্যাপচুলেট করে দিয়েছি। দেখো, ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু দ্য পয়েন্ট x1 y1 z1, x2 y2 z2 এবং x3 y3 z3, সেটা কত হয়? না একটা হচ্ছে 4/4 ডিটারমিনেন্ট হয়, xy z1, x1 y1 z1 1, x2 y2 z2 1, x3 y3 z3 1 ইকুয়াল টু 0। তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি কেমন করে পড়ানো হয়েছে আমি জানি না, আমাদের তো খুব যত্ন করে পড়ানো হতো। যে যদি তুমি ধর একটা স্ট্রেট লাইন কনসিডার করো, দুটো পয়েন্ট x1 y1 x2 y2, এই দুটো দিয়ে একটা স্ট্রেট লাইন, তার ইকুয়েশন কেমন করে লিখতে হতো? xy1 x1 y1 1, x2 y2 1। মানে তোমরা সেই x মাইনাস x1 বাই x2 মাইনাস x1 প্লাস y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 এইভাবে লিখতে, সেটাকে দেবে ডিটারমিনেন্ট ফর্মে লেখা যায়। এটা জাস্ট 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনে গেলে, তাহলে যদি তিনটে পয়েন্ট হয় x1 y1 z1, x2 y2 z2 এবং x2 y3 z3, সেইটাকে দিয়ে যে প্লেনটা হচ্ছে তার করসপন্ডিং ইকুয়েশনটা হচ্ছে এইটা, xy z1, x1 y1 z1 1, x2 y2 z2 1, x3 y3 z3 1, এইটা ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা এবারে আর একটা জিনিস হচ্ছে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ এ প্লেন এক্স বি ওয়াই সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0, এটা একটা প্লেনের ইকুয়েশন। ফর্ম এ পয়েন্ট x1 y1 z1, x1 y1 z1 পয়েন্ট থেকে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, এই প্লেনের ডিস্টেন্সটার ফর্মুলা হচ্ছে মডিউলাস a x1 প্লাস b y1 প্লাস c z1 প্লাস d1 ডিভাইড বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। মানে প্লেনের ইকুয়েশনে তুমি x1 y1 z1 তুমি বসালে, হ্যাঁ, এখানে d1টা বলে কিছু নেই, এটা d হবে, এটা এটা d1টা একটা ভুল লেখা গেছে, এটা d। এক মিনিট,
d1 তো নেই কিছু, তাহলে এই যে দুটো ফর্মুলা, এইটা হচ্ছে তোমার মানে রিক্যাপচুলেশন আর কি। এই দুটো ফর্মুলা তোমার অ্যাকচুয়ালি জানার কথা। এগুলো কি জানো? থ্রি ডাইমেনশনাল কার্টিজিয়ান মানে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি যেটা, সেইখানে কিন্তু একটা তিনটে পয়েন্ট দিয়ে যে প্লেনটাকে তার ইকুয়েশন, আর একটা পয়েন্ট থেকে একটা প্লেনের যে ডিস্টেন্স তার ইকুয়েশন, এই দুটো ফর্মুলা কি তোমার আগে থেকে জানা আছে না জানা নেই? নাকি ম্যাথটা পড়োই না? হুম, ঠিক আছে, আচ্ছা। যাকে যদি না পড়া থাকে তাহলে অ্যাটলিস্ট মুখস্থ করে নাও। হ্যাঁ, এটা এবারে এইটাকে আমরা কাজে লাগাচ্ছি আমাদের সিচুয়েশন। আর আমাদের সিচুয়েশনে কি? আমাদের সিচুয়েশনে হচ্ছে তিনটে যে পয়েন্ট, তিনটে পয়েন্ট হচ্ছে এই যে x1 y1 z1, x2 y2 z2 আর x3 y3 z3, সেগুলো কে কে না a বাই এই 0 0 0 b বাই কে 0 0 0 c বাই l। দেখো তাহলে এই যে ফর্মুলাতে আমি বসাচ্ছি, তাহলে প্রথমটা x y z1 হলো a বাই এই 0 0 0 b বাই কে 0 0 0 c বাই l, আমি বসালাম। তো এইটা হয়ে গেল তোমার ইকুয়েশন অফ দ্য প্লেন। এবার তুমি ডিটারমিনেন্ট যেমন করে ভাঙে, প্রথমে এক্সটা এই রো ওই কলাম বাদ গিয়ে এই যে বাকি যে পার্টটা সেই ডিটারমিনেন্টে রয়ে গেল, মাইনাস ওয়াই, এই ওয়াই এর রো আর ওয়াই এর কলাম বাদ দিয়ে এ বাই এই 0 1 0 0 1 0 সি বাই এল 1 এটা বসালে, তারপরে প্লাস জেড হলো আবার, তাহলে এই জেড এর কলাম আর জেড এর রো বাদ দিয়ে এ বাই এই 0 1 0 বি বাই কে 1 আর 0 0 1 এটা হলো, আর ফাইনালি আবার মাইনাস 1, সেটা এই -1 হলে এইটা আর এইটা বাদ চলে গেল, করে এই বাকি যে পার্টটা ডিটারমিনেন্টটা তুমি লিখলে। তা যেভাবে ডিটারমিনেন্ট ভাঙে, তারপরে আবার তুমি যেটা করলে, এক্সটা যেমন ছিল এখানে দেখো জিরোকে, মানে এই যে 3/3 ডিটারমিনেন্টে তুমি আমার ভাঙছো, জিরো দিয়ে যেটা সেটা শূন্য হয়ে গেল, এই জিরো দিয়ে যেটা শূন্য হয়ে গেল, তাহলে প্লাস মাইনাস আবার প্লাস দিয়ে, তাহলে 1 দিয়ে যেটা সেটা থাকবে, তাহলে 1 দিয়ে থাকলে এই রো এই কালার বাদ চলে গেলে সেটা হচ্ছে বিসি বাই কেএল হলো। এইটাও ঠিক একই রকম ভাবে তুমি যখন করবে এ বাই এইচ দিয়ে যখন করছে, তখন এই বেসিক্যালি এ বাই এইচ ইন্টু 0 1 গুণ করলে বাদ চলে গেলে সি বাই এল হলো, তাহলে এসি বাই এইচ এল হলো, বাকি সব শূন্য হয়ে যাবে। জেড দিয়ে যখন গুণ করছো তোমার এ বি বাই এইচ কে হলো, আর এইটা দিয়ে যখন গুণ করছো এবিসি বাই এইচ কে এল হলো, মানে এই ডিটারমিনেন্টটা আবার তুমি ভাঙলে। এবারে দেখো তাহলে যেটা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে এইচ বাই এ ইন্টু এক্স প্লাস কে বাই বি ইন্টু ওয়াই প্লাস সি এল বাই সি ইন্টু জেড -1 = 0। এইটা হলো তোমার প্লেনের ইকুয়েশন। তাহলে দেখো এই যে প্লেনটা, এই যে S2 প্লেনটা, এখন সেই প্লেনের ইকুয়েশনটা আমি বের করে ফেললাম যদি আমার এই ফর্মুলাটা জানা থাকে। আর ম্যাক্সিমাম যেহেতু 0, এই ডিটারমিনেন্টটা ভাঙতে গেলে তোমার মোটেই কষ্ট করতে হবে না, কষ্ট না করে তুমি করসপন্ডিং প্লেনের ইকুয়েশনটা পেয়ে গেলে। এবারে কি, একটা পয়েন্ট থেকে একটা প্লেনের ডিস্টেন্সের ফর্মুলা এটা। এখানে আমার পয়েন্টটা কোনটা, S1 প্লেনটা 0 0 0 এই পয়েন্ট দিয়ে গেছে, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দিস প্লেন ফ্রম দ্য অরিজিন। তো এখানে তোমার x1 y1 z1 কে 0 বসিয়ে দাও, এখানে d1টা হচ্ছে -1, তো -1 ডিভাইডেড বাই h বাই a তার স্কোয়ার প্লাস k বাই b তার স্কোয়ার প্লাস l বাই c তার স্কোয়ার। তাহলে এবারে মডিউলাস যখন নিচ্ছ মাইনাস সাইনটা বাদ চলে গেল, তার মানে দেখো পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হয়ে গেল 1 বাই রুট ওভার অফ h বাই a তার স্কোয়ার প্লাস k বাই b তার স্কোয়ার প্লাস l বাই c তার স্কোয়ার। তাহলে দেখো এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু প্লেনস হ্যাভিং মিলার ইন্ডিসেস HKL এবং ইউনিট বেসিস ভেক্টর ABC, তার জেনারেল ফর্মুলা তুমি বের করে ফেলতে পারলে। এটা শুধু কিউবের জন্য ফর্মুলা বেরোলো সেটা নয়, যে কোনো থ্রি ডাইমেনশনাল ল্যাটিসের ক্ষেত্রে তুমি এই ফর্মুলাটাকে বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এটা মানে তোমার যদি কোঅর্ডিনেট জিওমেট্রির একটা ধারণা থাকে তুমি ইজিলি করতে পারবে। তাহলে কি কি স্টেপ আমি ব্যবহার করেছি, দুটো প্লেনের ডিস্টেন্স যখন বের করতে হবে, আমি যেটা করলাম প্লেনগুলোকে ডিস্টেন্সটাকে ফিক্স থেকে শিফট করলাম যাতে করে একটা প্লেন অরিজিন দিয়ে যায়। এবার একটা পয়েন্ট থেকে একটা প্লেনের ডিস্টেন্স বের করলেই হবে। তাহলে পয়েন্ট থেকে প্লেনের ডিস্টেন্স বের করতে পারলে পয়েন্টটা না 0 0 0 হলো, কিন্তু প্লেনটা কি, প্লেনটার ইকুয়েশনটাকে বের করতে হচ্ছে। যে প্লেনের ইকুয়েশনটা মিলার ইন্ডিসেসের কনসেপ্ট থেকে আমি জাস্ট বের করলাম, এবারে সেই অরিজিন থেকে ওই প্লেনের ডিস্টেন্সটাকে বের করে ফেললাম, সেটা বেরোচ্ছে 1 বাই রুট ওভার অফ h বাই a তার স্কোয়ার প্লাস k বাই b তার স্কোয়ার প্লাস l বাই c তার স্কোয়ার। তাই ডেরিভেশনটা বুঝতে কোনো অসুবিধা আছে, কোনো সমস্যা?
ঠিক আছে, কোনো সমস্যা আছে? ঠিক আছে তো এটা। আর এবারে দেখো স্পেশাল কেসে যদি কিউব হয়, কিউব হলে তো এ বি সি সমান হয়ে গেল। তো এ বি সি সমান হয়ে গেলে এই ইকুয়েশনে এ আর বি, এ বি সি সমান করে দাও, করে দিলেই হয়ে যাবে এ বাই রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে তোমার যদি পরীক্ষায় কিউবের ক্ষেত্রে ইন্টারপ্ল্যানার স্পেসিংটা পড়ে, তাহলে সেটা হয়ে যাবে এ বাই রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে আগেরটা জেনারেলি বের করলে, এটা তুমি এতে বের করলে, কিউবের ক্ষেত্রে বের করলে। আর এবারে একটা হোমওয়ার্ক তোমাকে দিয়ে দিচ্ছি, এটা তোমার কাছে আরো সহজ হবে। Find the interplanar spacing between two identical parallel planes in two dimension having Miller indices hk. দেখো পুরো ব্যাপারটাই প্লেন থেকে চলে গেল লাইনে, ঠিক আছে? একদম এক রকম ভাবে করবে তুমি, শুধু এই যে মানে এইচ বাই সি এই পার্টটা থাকবে না। এটা তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি। তাহলে যেমন করে যে অ্যাপ্রোচে পুরো ব্যাপারটা এসছে সেই রকম ভাবে তুমি এগো, তুমি শুধু এই জেড গুলোকে বাদ দিয়ে দাও। জেডগুলোকে বাদ দিয়ে দিলে তাহলে এই যে S1 এবং S2 দুটো প্লেন না হয়ে দুটো লাইন হবে, দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স। এবার তাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্সকে ফিক্স রেখে তুমি তাদেরকে সরাও যাতে করে একটা অরিজিন দিয়ে যায়, তাহলে অরিজিন থেকে একটা লাইনের ডিস্টেন্স চলে এলো। অরিজিন থেকে একটা লাইনের ডিস্টেন্সের ফর্মুলা কি? এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস ডি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবারে স্ট্রেট লাইন, তুমি এই যে মিরার ইন্ডিসেসের ফর্মুলা থেকে তোমার ও এক্স এবং ওয়াই লাইনকে কোন পয়েন্টে কাট করছে সেটাকে পাওয়ার পরে তুমি স্ট্রেট লাইনের ইকুয়েশন পেয়ে যাবে এক্স ওয়াই ওয়ান, এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান, এক্স টু ওয়াই টু ওয়ান। সেখান থেকে তোমার স্ট্রেট লাইন ইকুয়েশন পেয়ে যাবে। আর অরিজিন 0 0 থেকে তাদের ডিস্টেন্সটাকে বের করবে, বের করে দেখবে একদম সুন্দর এই 1/√h/a স্কোয়ার প্লাস কে বাই বিটা স্কোয়ার হয়ে যাবে। আর যদি এটা স্কোয়ার হতো তাহলে a ইকুয়াল টু বি, সেখানে a/√h স্কোয়ার প্লাস কে স্কোয়ার হবে। এটাও কিন্তু একবার পড়েছে, হ্যাঁ, মানে একবার দুবার পড়েছে। 3 ডাইমেনশনটাই মূলত পড়ে, কিন্তু 2 ডাইমেনশনও পরীক্ষায় পড়েছে, কারণ 3 ডাইমেনশনটা একটু শক্ত হয়, 2 ডাইমেনশন সহজ হয় বলে সহজটা অনেক সময় দেয়। এটা ঠিক আছে, তাহলে এইটা একটুখানি বাড়িতে হোমওয়ার্ক হিসেবে তোমায় দিলাম। আর একটা জিনিস তোমাকে ডেরিভেশন করতে হবে না, তুমি জাস্ট ফর্মুলাটাকে মনে রাখো যে যদি ইন্টারসেক্টিং প্লেন হয়, প্যারালাল প্লেন হলে তো আমি বুঝলাম তাদের মিলার ইন্ডিসেস গুলো একই, কিন্তু ইন্টারসেক্টিং প্লেন হলে মিলার ইন্ডিসেস গুলো আলাদা হবে। দুটো ইন্টারসেক্টিং প্লেন যাদের মিলার ইন্ডিসের কথা আমি এইচ কে আর এইচ প্রাইম কে প্রাইম এল প্রাইম, তাদের মধ্যে যদি আমি অ্যাঙ্গেলটাকে দেখি, তাহলে অ্যাঙ্গেলটার ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়াল টু কস ইনভার্স এইচ এইচ প্রাইম প্লাস কে কে প্রাইম প্লাস এল এল প্রাইম ডিভাইডেড বাই রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু এইচ প্রাইম স্কোয়ার প্লাস কে প্রাইম স্কোয়ার প্লাস এল প্রাইম স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে তোমার দুটো। দেখো প্যারালাল প্লেনস হলে তাদের মধ্যে অ্যাঙ্গেল তো 0 ডিগ্রি এবং তাদের ডিস্টেন্সটা তখন ইম্পর্টেন্ট, কিন্তু যদি ডিফারেন্ট মিলার ইন্ডিসেস হয় তাহলে প্যারালাল প্লেনস নয়, তাদের একটা ইন্টারসেক্টিং অ্যাঙ্গেল থাকবে। হ্যাঁ, মানে তাদের একটা অ্যাঙ্গেল থাকবে। সেই অ্যাঙ্গেলটার ফর্মুলা হচ্ছে এইটা। এইটা মানে নেট বা এই ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য বা গেট এই টাইপের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। ডেরিভেশন বিএসসি লেভেলে তোমাকে করতে হবে না, কিন্তু ফর্মুলাটা তুমি মাথায় রাখবে। দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স, আর যদি প্যারালাল প্লেনস হয়, আর দুটো এর মধ্যে দুটো ইন্টারসেক্টিভ প্লেনের মধ্যে অ্যাঙ্গেল। হ্যাঁ, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এইটা একটুখানি ফর্মুলাটা মনে রাখবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো একটু ফিরে এসো। দেখো আমরা এই এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম সেটা ল অফ ক্রিস্টালোগ্রাফি, তার যে সেকেন্ড লটা ছিল ল অফ রেসোন্যান্স ইন্ডিসেস, সেইটা নিয়ে ডিসকাশন করতে গিয়েই আমাদের মাঝেই এতখানি সময় লাগলো। মানে ক্রিস্টাল প্লেন, ওয়াইস ইন্ডিসেস, মিলার ইন্ডিসেস বলতে গেলে আইডেন্টিক্যাল প্যারালাল প্লেন, তাদের মধ্যে ডিস্টেন্স, ইন্টারসেক্টিং প্লেনস হয়ে গেলে তাদের মধ্যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল, এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের আলোচনা। আচ্ছা, ফাইনালি যেটা ল অফ সিমেট্রি। ল অফ সিমেট্রি হচ্ছে তোমার যেটা বলছে এ পার্টিকুলার টাইপ অফ ক্রিস্টাল সিস্টেমস অফ এনি সাবস্টেন্স হ্যাভ দ্য সেম এলিমেন্টস অফ সিমেট্রি। তাহলে একটা কিউবিক ক্রিস্টাল তুমি যখন কনসিডার করছো, তার ক্ষেত্রে সিমেট্রিক এলিমেন্টস যেটা আছে সেটা পুরো ফিক্সড আর কি। যেমন কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে 23টা সিমেট্রি এলিমেন্টস আছে।
তোমার দেখো যে কি কত রকমের সিমেট্রি এলিমেন্টস নিয়ে তোমাকে মাথা ঘামাতে হয়। একটা প্লেন অফ সিমেট্রি আছে, এটা প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, সেন্টার অফ সিমেট্রি আছে, আর অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। আচ্ছা, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি তো আমরা জানো এটা বেশ রেয়ার সিচুয়েশনে হয়। খুব কমন এক্সাম্পলে অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে না, তাহলে মূলত প্লেন অফ সিমেট্রি, প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি আর সেন্টার অফ সিমেট্রি। তুমি যখন কিউবিক ক্রিস্টাল কনসিডার করছো সেইখানে 23টা সিমেট্রি এলিমেন্টস আছে, সেটা তুমি কি করে দেখছো দেখো। দেখ, রেক্ট্যাঙ্গুলার প্লেনস অফ সিমেট্রি, হ্যাঁ, সেটা সাডেনলি তিনটে, মানে এইদিকে কাটছে, এদিকে কাটছে, এদিকে কাটছে, সেরকম তিনটে রেক্ট্যাঙ্গুলার প্লেনস অফ সিমেট্রি হয়। ডায়াগোনাল প্লেন অফ সিমেট্রি মানে আমি রেক্ট্যাঙ্গুলার মানে হচ্ছে এই যে ধরো এই যে যেটা মানে এমন কাটলে, এই যে ধরো হরাইজেন্টালি কাটলে অথবা ভার্টিক্যালি কাটলে অথবা এদিক দিয়ে কাটলে, এইভাবে কাটলে, হ্যাঁ, সেই মতো করে রেক্ট্যাঙ্গুলার প্লেন অফ সিমেট্রি তিনটে। ডায়াগোনাল, যে ডায়াগোনাল বরাবর কাটছে সেরকম 6টা, মানে ডায়াগোনাল মানে একদম অপোজিট ভার্টেক্স দিয়ে যে প্লেনগুলো পাস করছে সেরকম তুমি প্লেন পাবে হচ্ছে 6টা। আর ফোর ফল প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি থাকছে, যেটা পাসেস থ্রু দ্য মিড পয়েন্টস অফ টু অপোজিট ফেসেস। দুটো অপোজিট ফেস, এই যে একটা ফেস ধরো তার মিড পয়েন্ট, আর একটা ফেস তার মিড পয়েন্ট, এটা দিয়ে পাস করছে। যেহেতু 6টা ফেস থাকে, অপোজিট ফেস দিয়ে যদি অ্যাক্সিসটা পাস করে, তা 3টে পাবে C4 অ্যাক্সিস। আচ্ছা, থ্রি ফোল্ড প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি দ্যাট পাসেস থ্রু টু অপোজিট ভার্টেক্স। এই যে অপোজিট ভার্টেক্স, এই একটা ভার্টেক্স এবং এই একটা ভার্টেক্স, এইগুলো দিয়ে যাচ্ছে, এরকম পাবে তুমি 4টে। যেহেতু 8টা ভার্টেক্স আছে, অপোজিট ভার্টেক্স দিয়ে যে অ্যাক্সিস গুলো যাচ্ছে সেরকম পাবে তুমি 4টে। আর টু ফোল্ড প্রপার অ্যাক্সিস সিমেট্রি দ্যাট পাসেস টু দ্য মিড পয়েন্ট টু অপোজিট এজেস। দুটো অপোজিট এজ ধরো, এ একটা এজ আর এ একটা এজ ধরো, এই যে এই এজটা আর এই এজটা, এই এজটা এই এজ, অপোজিট এজ, যেহেতু 12টা তোমার এজ থাকে, তার মিড পয়েন্ট গিলে তুমি 6টা পাবে। আর সেন্টার অফ সিমেট্রি একটা, টোটাল সংখ্যা হচ্ছে 23। তাহলে তুমি দেখবে যে একটা কিউবিক ক্রিস্টাল যদি কনসিডার করা হয়, টোটাল 23টা তোমার সিমেট্রি এলিমেন্টস থাকছে। এইটা। আচ্ছা, এবারে দেখো তোমার আমার যে ল অফ ক্রিস্টালোগ্রাফি, ল অফ জিওমেট্রিক ক্রিস্টালোগ্রাফি থেকে 3টে বেসিক ল ছিল: ল অফ রেশনাল ইন্ডিস, ল অফ কনস্ট্যান্টস অফ ইন্টারফেশনাল অ্যাঙ্গেল, ল অফ রেশনাল ইন্ডিস এবং ল অফ সিমেট্রি। তাহলে আমাদের ল অফ রেশনাল ইন্ডিসেসটা ডিটেল আলোচনা করতে হলো, ল অফ ইন্টারফেশনাল অ্যাঙ্গেল এবং ল অফ সিমেট্রি ওইগুলো জাস্ট তোমার ইনফরমেশন হিসেবে জানলেই তোমার চলছে। এটা। আর এবারে আমি এক্স এর ডিফ্র্যাকশনে যাওয়ার আগে আর একটা জাস্ট সিম্পল কোশ্চেন্স আমরা করব, আর একটা স্ট্রাকচার হয়তো আমি আঁকতে পারি, সেটা পরে আঁকলেও চলবে, সেটা লাস্ট লেকচারেও আমি করতে পারি। সেটা হচ্ছে 5 ফোল্ড আর 7 ফোল্ড রোটেশনাল অ্যাক্সিস ডাজ নট এক্সিস্ট ইন 2 ডাইমেনশন। 2 ডাইমেনশনাল ক্রিস্টালের ক্ষেত্রে 5 ফোল্ড বা 7 ফোল্ড রোটেশনাল অ্যাক্সিস তোমার থাকবে না। বা ইন আদার ওয়ে তুমি বলতে পারো যে রেগুলার পেন্টাগন বা রেগুলার হেপ্টাগন এইগুলো কখনো একটা মানে ইউনিট সেল হতে পারে না 2 ডাইমেনশনে। তাই এইটা দেখো, জাস্ট সিম্পলি কোয়ালিটেটিভলি বলার জন্য তুমি এইটুকু বলতে পারো যে রেগুলার পেন্টাগন আর হেপ্টাগন ক্যানট বি এ ইউনিট সেল ইন 2 ডাইমেনশনাল ক্রিস্টাল। কারণটা কি? রেগুলার পেন্টাগন বা সরি, এটা হেক্সা হয়ে গেছে, এক মিনিট। হেক্সাগন হতে পারবে, এটা হেপ্টা হতে হবে। সেভ হতে আরম্ভ হয়ে গেছে, একটু দাঁড়াও। রেগুলার পেন্টাগন অর হেপ্টাগন when stacked together cannot cover the whole 2 dimensional space, যেটা আমি একদম আজকে শুরুতে বললাম যে তুমি পেন্টাগন দিয়ে একটা জাস্ট মেঝে কভার করার চেষ্টা করো বা হেপ্টাগন দিয়ে একটা মেঝে কভার করার চেষ্টা করো, তুমি পুরোটা কভার করতে পারবে না। যদি না পারো তাহলে পেন্টাগন বা হেপ্টাগন গুলো তোমার ইউনিট সেল হতে পারে না। এবং তা যদি না হতে পারে তাহলে 5 ফোল্ড বা 7 ফোল্ড রোটেশনাল অ্যাক্সিসও তোমার থাকতে পারে না। যেমন তুমি এই যে পেন্টাগন গুলো দিকে তুমি ফিল আপ করার চেষ্টা করো, দেখবে একটা জায়গা থাকবে যে জায়গাটা তুমি আনঅকুপাইড থেকে যাচ্ছে, আনঅকুপাইড থাকলে চলবে না।
এটা হচ্ছে লজিকটা। 2 নম্বরের কোশ্চেনে তোমরা এইটুকু লিখে দিলে তোমাকে নম্বর দিয়ে দেবে। আর আরেকটু ম্যাথামেটিক্যালি ব্যাপারটাকে ভাবার চেষ্টা করো। দেখো ম্যাথামেটিক্যালি ভাববো, ধরে নাও তোমার এই বি মানে এ বি সি ডি এইভাবে এই পয়েন্টগুলো হচ্ছে 2 ডাইমেনশনে যে বেসিস যে পয়েন্টগুলো তাদের অ্যারেঞ্জমেন্টটা আছে। ধরো বি এবং সি এদের মধ্যে ডিস্টেন্সটা ধরে নাও তোমার টি, এটা। আর এবারে আমি এখানে একটা এই যে ক্রিস্টালটাকে মানে ইউনিট সেলটাকে আমি একটা রোটেশন দিলাম। ধরে নাও আমি রোটেশনটা কিন্তু যেদিকে খুশি দিতে পারি, মানে যখন আমি এই সিএন অ্যাক্সিস বলি তাহলে এনটা হতে হয় কত 360°/θ। তো যখন রোটেশনটা তুমি কিন্তু ক্লকওয়াইজে দিতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজে দিতে পারো। তুমি খেয়াল করে দেখো, যখন তুমি এই প্রপার অ্যাক্সিস অফ রোটেশন তুমি বলো, সেখানে তো একটা পার্টিকুলার অ্যাঙ্গেল রোটেট করতে হবে যাতে করে তুমি আইডেন্টিক্যাল কনফিগারেশনে ফিরে পাও, অর্থাৎ ইনডিস্টিংগুইজেবল কনফিগারেশনে ফিরে যাও, তাই তো? তাই রোটেশনটা কিন্তু কেউ বলে না যে ক্লকওয়াইজ দিতে হবে না অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে, যেটা খুশি দিতে পারো। তাহলে ধরো ক্লকওয়াইজ রোটেশন দিলাম যাতে করে বিটা বি প্রাইম পয়েন্টে গেল, বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিলাম যাতে করে সিটা সি প্রাইমে গেল। এবারে এই অ্যাঙ্গেলটা সেটাই অ্যালাউড যাতে করে যে বি প্রাইম পেয়ে গেল, বি আর বি প্রাইম হচ্ছে আইডেন্টিক্যাল, আর সি সি প্রাইম পয়েন্টে গেল, সি আর সি প্রাইম হচ্ছে আইডেন্টিক্যাল। তার মানে সেই সমস্ত রোটেশনগুলিতে অ্যালাউড যাতে করে তোমার রোটেশনটা দেওয়ার পর তুমি আইডেন্টিক্যাল কনফিগারেশনে ফিরে যাচ্ছ বা ইনডিস্টিংগুইজেবল কনফিগারেশনে ফিরে যাচ্ছ। তাহলে আমি থিটা রোটেশন ক্লকওয়াইজ দিলে বি পয়েন্টটা কিন্তু বি প্রাইম পয়েন্টে গিয়ে পৌঁছাবে, যেখানে বি প্রাইম হচ্ছে আইডেন্টিক্যাল। আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিলাম সিটা সি প্রাইম পয়েন্টে গেল, যেখানে সি সি প্রাইম হচ্ছে আইডেন্টিক্যাল। তার মানে when theta angle is rotated, b shifts to b prime and c shifts to c prime, where b and b prime are identical and c and c prime are identical। এইটা তাহলে এখানে কতখানি অ্যাঙ্গেল আমি রোটেট করবো, যদি তার n ফোল্ড সিমেট্রি থাকে থিটাটা হয়ে যাবে 2π/n। আর এবার কথাটা হচ্ছে যে এই যে বি প্রাইম সি প্রাইম এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কি হবে না, বিসি যে ডিস্টেন্স তার একটা এম টাইমস হলো, যেখানে এমটা হচ্ছে ইন্টিজার। মানে তুমি এই যে ট্রান্সেকশনাল ভেক্টর এখানে বিসির মধ্যে ডিস্টেন্স যদি এইটা হয়, তাহলে মানে বি প্রাইম সি প্রাইম, যেটা ইম্পর্টেন্ট যে এইটা হতে হবে কোনটা, যে বিসি কা ডিস্টেন্স গুলো তার ইন্টিজার টাইমস হতে হবে। তাহলে অ্যাজ দ্য ক্রিস্টাল শুড হ্যাভ দ্য ট্রান্সেকশনাল সিমেট্রি, ট্রান্সেকশনাল সিমেট্রি থাকা মানে হচ্ছে যে বি আর বি প্রাইম যদি আইডেন্টিক্যাল হয়, সি এবং সি প্রাইম যদি আইডেন্টিক্যাল হয়, তাহলে তোমাকে দেখতে হবে যে এই যে বি প্রাইম সি প্রাইম এই যে ডিস্টেন্সটা, সেইটা হচ্ছে বিসি যে ডিস্টেন্সটা তার তোমার একটা ইন্টিজার টাইমস হতে হবে। আর এবারে বি প্রাইম সি প্রাইম ডিস্টেন্সটা কি হচ্ছে দেখো, এই যে বি মানে এখানে তুমি যেটা হচ্ছে যে মানে এই বিসি আর এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা টি হয়ে গেল। এবারে এই যে লেন্থ, এবারে বি এবং বি প্রাইম এদের মধ্যে ট্রান্সেকশন ভেক্টর টি, তার ডিস্টেন্সটা টি। এখানে সি সি প্রাইম তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে টি। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে টি কস থিটা, এইটা। আর এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার টি কস থিটা, এটা। মানে এইটা তো এইভাবে ভাবো না যে এই লেন্থটাও যায় এই লেন্থটাও তাই, বা এই লেন্থটা যায় এই লেন্থটা তাই। তার মানে বি প্রাইম এবং সি প্রাইমের মধ্যে ডিস্টেন্স হলো টি প্লাস টি কস থিটা প্লাস টি কস থিটা, অর্থাৎ এটা হলো হচ্ছে টি প্লাস 2t কস থিটা। সেটা হতে হবে কত না, এই যে এম ইন্টু টি তার সঙ্গে সমান হতে হবে। তাহলে টি প্লাস 2t কস থিটা হ্যাজ টু বি ইকুয়াল টু এম ইন্টু টি। তাহলে কস থিটা হতে হচ্ছে কত, টি বাদ চলে গেলে এম মাইনাস 1/2, এটা হতে হবে, যেখানে এমটা হচ্ছে ইন্টিজার। আর এবারে দেখো কস থিটার ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে হয়। তা কস থিটার ভ্যালু যদি -1 থেকে +1 এর মধ্যে হয়, তাহলে m - 1/2টা -1 থেকে +1 এর মধ্যে থাকবে। সেখান থেকে এমটা হতে হচ্ছে তাহলে -1 থেকে +3 এর মধ্যে। তাহলে এমটা ইন্টিজার হবে আর এম এর ভ্যালুটা -1 থেকে +3 এর মধ্যে হতে হবে। তাহলে অ্যালাউড ভ্যালুজ অফ এম তাহলে কি কি দাঁড়াচ্ছে, -1 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তাহলে এম এর ভ্যালু যদি -1, 0, 1, 2, 3 অ্যালাউড হয়, তাহলে cos থিটা যেহেতু m - 1/2, cos থিটা হতে হবে -1, -1/2, 0, +1, 1। মানে এখানে m এর ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দিয়েছো। থিটা হয়ে যাচ্ছে cos ইনভার্স এটা। তাহলে cos থিটা -1 হলে থিটা 180 ডিগ্রি, cos থিটা -1/2 হলে থিটা 120 ডিগ্রি, cos থিটা 0 হলে থিটা 90 ডিগ্রি, cos থিটা হাফ হলে তোমার 60 ডিগ্রি, cos থিটা 1 হলে 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে 360 ডিগ্রি। তার মানে দেখো তাহলে কোনগুলো অ্যালাউড হলো, অ্যালাউড হলো হচ্ছে দেখো 360°/θ করলে তোমার বেসিক্যালি C1, C2, C3, C4, C6 এই কটা হচ্ছে অ্যালাউড হচ্ছে। দেখো C5, C7 এরা কিন্তু অ্যালাউড নয়। এটা ম্যাথামেটিক্যালি করা। এবার পরীক্ষা তোমার 2 নম্বরের কোশ্চেন হিসেবে দেয়, তাহলে এতটা ম্যাথামেটিক্যালি করার দরকার নেই।
যে 2 নম্বরের কোশ্চেনটা তুমি শেখার জন্য ম্যাথামেটিক্যালি বুঝে গেলে যে কি হচ্ছে, কিন্তু তুমি জাস্ট এইটুকু যদি বলে দাও যে যদি রেগুলার পেন্টাগন বা রেগুলার হেপ্টাগনকে তুমি বেসিস হিসেবে ব্যবহার করো, তাহলে পেন্টাগন দিয়ে তুমি 2 ডাইমেনশনাল স্পেসটা পুরো কভার করতে পারবে না, বা শুধু হেপ্টাগন দিয়ে 2 ডাইমেনশনাল স্পেসটা তুমি কভার করতে পারবে না। তোমাদের বাড়িতে যখন টাইলস লাগাও মেঝে পরিষ্কার মেঝে কভার করার জন্য, তুমি দেখেছো যে শুধু পেন্টাগন বা শুধু হেপ্টাগন এই শেপের কোনো টাইলস আছে? তুমি দেখবে ট্রায়াঙ্গেল পাচ্ছ, তুমি স্কোয়ার পাচ্ছ, তুমি রেক্ট্যাঙ্গেল পাচ্ছ, এগুলো সব পাচ্ছ তুমি, কিন্তু তুমি দেখবে তুমি হেক্সাগন পাচ্ছ, এই যে যেটা মানে সিএনটা এন হচ্ছে 6, কিন্তু তুমি কখনোই ওইটা পাচ্ছ না, মানে পেন্টাগন বা হেপ্টাগন দিয়ে তুমি টাইলস পাচ্ছ না, কারণ ওইটা হতে গেলে তুমি যখন মেঝেটাকে কভার করার চেষ্টা করবে, যে কভারটা পুরোপুরি কভার হবে না, কিছু কিছু জায়গা তোমার ফাঁকা থেকে যাবে, যেটা আমি এই ছবিতে তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, তুমি দেখবে এই যে পেন্টাগন দিয়ে কভার হয় না বলে তুমি যখন ফুটবল দেখো, ফুটবলে কিন্তু পেন্টাগন এবং হেক্সাগন দুজনকে রাখতে হয়, শুধু পেন্টাগন দিয়ে হবে না, আর শুধু হেক্সাগন দিলে তখন আর ফুটবল হবে না, শুধু হেক্সাগন দিলে সেটা হচ্ছে তোমার ইয়ে হয়ে যাবে, মানে তোমার একটা ফ্ল্যাট হয়ে যাবে, ওটা গোল স্ফেরিক্যাল শেপটা আসবে না। স্ফেরিক্যাল শেপটা কিন্তু রেগুলার পলিগন দিয়ে তোমাকে করতে হয়, পেন্টাগন এবং হেক্সাগন তোমার লাগে। ঠিক আছে, তাহলে মানে ইন 2D allowed proper symmetry axis হচ্ছে C1, C2, C3, C4 and C6, and the integral multiple of that, integral multiple গুলো নিলেও তোমার এখান থেকে চলবে। Clearly C5 এবং C7 axis cannot be present in 2 dimensions. ঠিক আছে, পরিষ্কার যা বললাম? হ্যাঁ, মানে বেসিক্যালি এই এই ছবিটা তো, হ্যাঁ এইখানে হচ্ছে আমি ধরে নাও একটা একটা 2 ডাইমেনশনে দুটো পয়েন্ট ছিল বি এবং সি, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে টি। এবারে আমি রোটেট করছি, রোটেট করে বিটা বি প্রাইমে পৌঁছেছে, সিটা সি প্রাইমে গিয়ে পৌঁছেছে, তাহলে ততখানি রোটেশন তোমার অ্যালাউড যাতে করে হচ্ছে বি আইডেন্টিক্যাল অ্যাটম বি প্রাইমে পৌঁছাবে, সি আইডেন্টিক্যাল অ্যাটম সি প্রাইমে পৌঁছাবে। এবার তোমাকে দেখতে হবে যে বি প্রাইম সি প্রাইম তাদের মধ্যে ডিস্টেন্সটা যদি ট্রান্সলেশনাল ভেক্টর বিসি হয়, তাহলে বি প্রাইম সি প্রাইমটা হচ্ছে এই বিসি কে ডিস্টেন্স, সেটা হচ্ছে টি, তার ইন্টিগ্রাল মাল্টিপল হতে হবে, এইটা হচ্ছে কন্ডিশনটা। তাহলে বিটা বি প্রাইমে গেল, সিটা সি প্রাইমে গেল, তাহলে এবারে বি সি বা বি বি প্রাইম বা সি পি প্রাইম তাদের মধ্যে ডিস্টেন্স গুলো সব হচ্ছে টি, তাহলে বি প্রাইম সি প্রাইমের ডিস্টেন্স গুলো তোমার এম ইন্টু টি হতে হবে। তাহলে বি প্রাইম সি প্রাইমের ডিস্টেন্সটা কি হচ্ছে না, টি কস থিটা প্লাস টি কস থিটা হচ্ছে, টি প্লাস 2t কস থিটা, সেটা হচ্ছে এম ইন্টু বিসি, অর্থাৎ এম ইন্টু টি হতে হবে, যেখানে এমটা হচ্ছে ইন্টিজার। হ্যাঁ, সেই কন্ডিশন থেকে আমি জাস্ট কস থিটা ইকুয়াল টু m-1/2 হলো। এবারে কস থিটা কিন্তু -1 থেকে +1, তার মানে m-1/2টা হচ্ছে -1 থেকে +1 হচ্ছে, এমটা -1 থেকে +3 হচ্ছে, সেখান থেকে এম এর অ্যালাউড ভ্যালু পেলাম, সেখান থেকে কস থিটা অ্যালাউড পেলাম, সেখান থেকে থিটার অ্যালাউড ভ্যালু পেলাম, সেখান থেকে কোন প্রপার অ্যাক্সিসটা থাকতে পারে সেটা আমি পেলাম। ঠিক আছে, এই তো গল্প হয়েছে। এইটা তো দেখো, তাহলে আজকে আমরা 1 মিনিট 1 সেকেন্ড একটুখানি দাঁড়াও, আমি বলে দিই। এটা আমি ভেবেছিলাম যে এক্স এর ডিফ্রাকশনটা বলে দেবো, কিন্তু 2 ঘন্টা সময় পাওয়া যেত, এক্স এর ডিফ্রাকশনটা বলে দেওয়া যেত, কিন্তু 2 ঘন্টা সময় যেহেতু তোমার নেই, তাহলে 1 সেকেন্ড। বাদ দিয়ে দিই, কনফিউজ করে দিই। দেখো তাহলে তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখলাম। আমাদের নেক্সট যে ক্লাসটা, নেক্সট ক্লাসে আমাদের পুরো আলোচনা হবে হচ্ছে, শুরু হবে যে এক্স এর ডিফ্রাকশন দিয়ে। প্রথমে আমরা এক্স এর ডিফ্রাকশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, এক্স এর ডিফ্রাকশন নিয়ে আলোচনা করার পরে তারপরে কিছু সিম্পল ক্রিস্টাল
তার স্পেসিফিক কেস যেমন সোডিয়াম করে ইত্যাদি ইত্যাদি আর কি, তার ক্রিস্টাল স্ট্রাকচার আমাকে দেখতে হবে আর কি। ক্রিস্টাল স্ট্রাকচার অফ সাম স্পেসিফিক of some specific crystals, হ্যাঁ, ক্রিস্টাল স্ট্রাকচার অফ সাম স্পেসিফিক ক্রিস্টাল, সেইটা আমাদের তারপরে দেখতে হবে। তার পরের দিন আমরা মূলত এই জিনিসটাকে নিয়ে আলোচনা করব, এক্স রে ডিফ্রাকশন নিয়ে কথাবার্তা বলবো, আর ক্রিস্টাল স্ট্রাকচার অফ সাম স্পেসিফিক ক্রিস্টাল সেটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের মূল, যেটা নেক্সট ক্লাসে পড়ানো আছে। তাহলে এটা আমরা এন্ড অফ লেকচার 2 বলে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। হুম, এক মিনিট।